আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্ক্রিন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা বুঝছিলাম। ওয়ালাইকুম আসসালাম, মুশফিক কেমন আছেন? আচ্ছা, রবিন আছেন, শুনতে পাচ্ছেন। বাকিদের কি অবস্থা? একটু ওয়েট করলাম সবাই যাতে আসে। আশা করি মোটামুটি সবাই চলে আসছে, তাহলে শুরু করতে পারি। হ্যাঁ মুশফিক, আলহামদুলিল্লাহ ভালো আছেন। হাবিব আসছেন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তো ব্যাচে মনে হয় আর কেউ নাই, দুই তিনজন যদি থাকে আমরা সুখ শুরু করে দিই। তো সবার কি অবস্থা বলেন? ভূমিকম্প হচ্ছে, সবাই আতঙ্কিত বেশ। সাউন্ডটা কম মনে হচ্ছে না? আমি চেক করতেছি, একটু আস্তে বলতেছি, পড়া যেহেতু শুরু করি নাই। সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি। আশা করি এবার ঠিক আছে। একটু বলেন সাউন্ডটা কি এবার ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ডটা একটু আমার কম ছিল। সেম আছে না? সাউন্ডটা তো আমি বাড়াই দিলাম। এবার একটু বলেন তো। সেম আছে। আচ্ছা, আমরা শুরু করি। শুরু করি, শোনা যাচ্ছে না? শুনতে কি অসুবিধা হচ্ছে? আমি 100% করে দিলাম সাউন্ড। 42 ছিল, তো বাড়াইতে হবে, তো 100% করে দিলাম। ওকে ওকে, তাহলে শোনা যাচ্ছে যেহেতু বোঝা গেলেই হলো, খুব বেশি সাউন্ড তো। হ্যাঁ, ক্লিয়ার, ওকে। ঠিক আছে, তাহলে দেশ তো বেশ টালমাটাল, ভূমিকম্প হচ্ছে, সামনে নির্বাচন, বেশ একটা অস্থির সময় যাচ্ছে আমাদের সামনে। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল, পরীক্ষা টরীক্ষা হচ্ছে না ভূমিকম্প ইস্যুতে। তো সব মিলিয়ে কেমন আছেন? আপনাদের কি অবস্থা একটু বলেন তো। পড়াশোনা প্লাস এভরিথিং ইস্যুস। অনেকে তো মনে হয় ঢাকায় আছেন। ঢাকায় থাকাটা একটু রিস্কি আর কি, ঢাকার যে অবস্থা। ঢাকার যত আবাসিক ভবন আছে কোনোগুলাই খুব একটা বিল্ডিং কোড মানা হয় না আর কি। তো ফলে দেখা যায় আমরা ভূমিকম্পের জন্য খুব প্যানিক করি, যেটা খুব ন্যাচারাল আর কি। আর কেউ যদি ইউনিভার্সিটি হলগুলোয় থেকে থাকেন তাহলে তাদের অবস্থা তো আরো খারাপই হওয়ার কথা। আমি যখন ইউনিভার্সিটি ছিলাম তখনও এক দুইবার মনে হয় ভূমিকম্প হয়েছিল। তো একবার হচ্ছে, এবারও দেখলাম আমার হল থেকে অনেকেই হচ্ছে এবারও ল্যাপটপ দিয়ে পড়ছে, হাত পা ভেঙে ফেলছে। আমাদের সময় এরকম অবস্থা হয়েছিল, কারণ ভবনগুলো এতটাই পুরাতন যে প্যানিক করা খুব স্বাভাবিক আসলে। তো রাষ্ট্রে এত এত উন্নয়ন হয় কিন্তু বিশ্ববিদ্যালয় হলগুলোর মেরামত খুব একটা হয় না। হ্যাঁ, আমি মহসিন হলে ছিলাম। তো কয়েকটা পুরাতন হল আছে, সূর্য সেন, মহসিন, ঢাকা ইউনিভার্সিটির মেয়েদেরও কিছু হল আছে। তো পুরাতন কেন বলতেছি, বিজয় একাত্তর হল নতুন হইলো, বাট ওইটাও হচ্ছে ফাটল ধরে গেছে। অল্প কয়েকদিন হইলো, মাত্র 10-12 বছর হয়েছে হলটা উদ্বোধন হয়েছে। তো আমাদের আসলে সব জায়গায় দুর্নীতি তো দেখা যায়। এই জন্য মেডিকেলের হলগুলো তো আরো বাজে অবস্থা। মেডিকেলের যে ফজলে রাব্বি হলটা আছে ঢাকা মেডিকেলের, ওইটা তো স্টুডেন্টরা মনে হয় 2টা ফ্লোর অফ করে দিয়েছে, থাকা বসবাসযোগ্য নাই ইস্যুতে। পরবর্তীতে মনে হয় কিছু টুকটাক সংস্কার হয়েছে। কর্তৃপক্ষের এই ব্যাপারগুলো আরো স্ট্রিক্টলি ইয়া হওয়া উচিত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ট্রাজেডি তো আমরা জানি সবাই, কতগুলা মেধাবী তরুণ মারা গেছে। তো এরপর এখন আমরা শোক দিবস পালন করি, কিন্তু আলটিমেটলি শোকটা তো আমরা ধারণ করতে পারি না। ধারণ করতে পারলে তো আসলে এই ইস্যুস গুলো আগেই সমাধান হয়ে যেত। তো যাই হোক, আজকে আমরা শুরু করি পড়াশোনা তাইলে। আজকে আমাদের লেকচার 9। আমাদের এর পরে একটা লেকচার আছে সম্ভবত বাংলা সাহিত্যের। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমাদের আলোচনার বিষয় জন্ম পরিধি যাদের 1935 থেকে 1965। তো অর্থাৎ তাদের সবাই স্বাধীনতা পরবর্তী লেখক, মানে বাংলাদেশের জন্মের পরবর্তীতে সবাই লেখক হিসেবে আত্মপ্রকাশ করছে। তো তাদেরকে আমরা বাংলাদেশের সাহিত্যিক বলতে পারি। ঠিক আছে। তো 43 কিংবা 44 বিসিএস একটা রিটেন প্রশ্ন আসছিল, বাংলাদেশের সাহিত্য বলতে কি বুঝেন। তো একটু ট্রেডিশনাল প্রশ্ন থেকে বাইরে গিয়ে প্রশ্ন করছিল। তো ফলে বাংলাদেশের সাহিত্য বলতে যারা বাংলাদেশের সাহিত্যিক মানে এদেরকে লেখাগুলো আমরা বুঝবো। ঠিক আছে, এই যে সৈয়দ শামসুল হক, কিংবা আগের ক্লাসে আমরা পড়ে আসছিলাম শামসুর রহমান, এদের যে সব লেখা বাংলাদেশ হওয়ার সৃষ্টির পর থেকে তাদেরকে আমরা বাংলাদেশের সাহিত্য বলি। আর এরাই একেবারে স্বাধীনতা পরবর্তী লেখক যেহেতু,
আচ্ছা, ডিসেম্বরে ফাইনাল হইলে সম্ভবত নাও পারতে পারেন। তার কারণ আপনার পরীক্ষা শেষ হইতে হবে, রাকিব যে প্রশ্নটা করছেন, আপনার পরীক্ষাটা শেষ হইতে হবে। তবে সার্কুলারটা তো আমাদের দিয়ে দেওয়ার কথা, সার্কুলারটা তো এই মাসের শেষ নাগাদ হওয়ার কথাই ছিল। এখনো কেন দিচ্ছে না শুনলাম পদ সংখ্যা বাড়াবে, এই জন্য সার্কুলারটা লেন্দি হচ্ছে। তো যদি আরো লেন্দি হয় তাইলে হয়তো পাবেন, বাট পরীক্ষা শেষ হইতে হবে আর কি। পরীক্ষা, লাস্ট পরীক্ষা শেষ হইতে হবে, এরপর আপনি আবেদনের সুযোগ থাকলে তাইলে আপনি পাবেন, না হয় পাবেন না। ডিসেম্বরে শেষ হবে, হ্যাঁ, তাইলে পাইতে পারেন। দেখেন কবে সার্কুলার দেয়, সার্কুলার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তাহলে এদেরকে আমরা বলতেছি বাংলাদেশের সাহিত্যিক। একেবারে পিওর বাংলাদেশের, জন্মের পরবর্তীতে তারা লেখালেখি শুরু করছে অনেকেই, বা তারা কবি হিসেবে তাদের যে খ্যাতি সেটা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই সেটা শুরু হয়েছে। তাহলে সেখানে আমরা যে অনেক সাহিত্যিক পড়বো, তবে আমরা যত লেকচার শেষের দিকে যাচ্ছি সকল সাহিত্যিক আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আপনারা জানেন যে আধুনিক যুগে অনেক অনেক সাহিত্যিক আছেন, তবে সবাইকে নিয়ে আমাদের প্রশ্ন হয় না। আমাদের যেরকম ইম্পর্টেন্ট বেশ কিছু সাহিত্যিক আছেন, রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে, তেমনি আধুনিক যুগে মানে আমাদের বাংলাদেশের সাহিত্যিক হিসেবে সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, এরা বেশ জনপ্রিয়। বাট এখানে অনেক কিছুই আমাদের খুব একটা বেশি ডিটেল পড়তে হবে না। তো আমাদের যেটা ডিটেল পড়তে হবে, আমি একটু 2 স্টার 3 স্টার দিয়ে দেই বা দুইটা দাগ দিয়ে দেই। দেখেন, সৈয়দ শামসুল হক, এটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তার কারণ তিনি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখালেখি করছে। তো আমাদের সাহিত্যের একটা বিশাল অংশ জুড়ে আছে মুক্তিযুদ্ধ। এই জন্য মুক্তিযুদ্ধ কেন্দ্রিক লেখালেখি যে সকল সাহিত্যিক করছে তাদেরটা আমাদের বেশ ভালো করেই পড়তে হবে। আচ্ছা, আর বর্তমান সময়ে আপনারা জানেন বিগত যে 2-3টা বিসিএস হচ্ছে, মানে 5 আগস্টের পরবর্তী সময়ে, সেখানে আল মাহমুদ তার লেখালেখি আসতেছে। তারপরে হচ্ছে আপনার উম, আল মাহমুদের লেখালেখি আসতেছে। ফলে এইটা আমাদের জন্য এখন বেশ ইম্পর্টেন্ট। ফররুক আমাদের জন্য, আহমদ আমাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ ইসলামী রেনেসার বা ইসলামী ভাবধারাকে যারা লালন করতেছেন সেরকম লেখকরা এখন বেশ জনপ্রিয়। ফলে আল মাহমুদ আমাদের জন্য এখন আগের থেকে বেশি ইম্পর্টেন্স পাবে। রাজিয়া খান আমার খুব বেশি ডিটেল পড়বো না। শওকত আলীটা আমাদের জন্য 1 স্টার দিয়ে দেই, আনিসুজ্জামান দরকার নাই। হাসান আজিজুল হক আমাদের জন্য 2 স্টার। তিনি আমাদের দেশভাগ নিয়ে লেখালেখি করছেন অনেক, যেহেতু তার বাসা ছিল বর্ধমান অঞ্চলে। দেশভাগের ফলে তিনি বর্ধমান বা কলকাতা অঞ্চল ছেড়ে রাজশাহী অঞ্চলে বসতি স্থাপন করেন। ফলে তিনি এই দেশভাগ নিয়ে অনেক লেখালেখি করছেন। মহাদেব শাহ খুব একটা ইম্পর্টেন্স নাই। মাহমুদুল হক আমাদের জন্য, 2টা উপন্যাস আমাদের পড়তে হবে, তারও দেশভাগ নিয়ে লেখা আছে এবং মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আছে। আচ্ছা, পড়তে তো সবাই কি হবে, রাকিব বলছেন আধুনিক যুগে যাদের নিয়ে পড়তে হবে, আমরা তো বলে দিচ্ছি প্রতিটা ক্লাসে, বলে দিচ্ছি যে আসলে কারা কারা ইম্পর্টেন্ট। এরকম আপনার প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ড করলেই তো পাবেন। আমরা তো প্রথমেই টপিক ওয়াইজ জায়গায় দেই যে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো কম ইম্পর্টেন্ট, এগুলো না পড়লেও হবে। অনেক সাহিত্যিক আছেন যাদের একটা দুইটা লেখা পড়লেই চলে। তো এখানে আমরা অলমোস্ট দেখেন মানে খুব কমই দিচ্ছি আজকে, আমাদের ইম্পর্টেন্ট সাহিত্যিক খুব বেশি নাই আর কি। তো আব্দুল্লাহ আল মামুন, তার কিছু নাটক আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এগুলো আমরা দেখবো। তিনি নাট্যকার হিসেবে সমধিক পরিচিত। রফিক আজাদ খুব একটা দরকার নাই, শহীদ কাদির দরকার নাই। আখতারুজ্জামান ইলিয়াস আমাদের দরকার আছে। তিনি 69-এ গণ অভ্যুত্থান এবং দেশভাগ এগুলো নিয়ে লেখালেখি করছেন। তার মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কিছু ছোট গল্প আছে, ফলে এটা আমরা 2 স্টার দিয়ে রাখতেছি। উম আব্দুল মান্নান সৈয়দ খুব একটা ইম্পর্টেন্স নাই। আহমদ ছফাটা আমরা 1 দাগ দিয়ে দেই। নির্মলেন্দু গুণ আমরা 1 দাগ দিয়ে দেই। হুমায়ুন আজাদ, সেও 1 দাগ দিয়ে দেই। এখন যেহেতু আপনারা জানেন যে হুমায়ুন আজাদ তার একটু প্রগতিশীল লেখক ছিল, তাদের নিয়ে এখন প্রশ্ন আসার পসিবিলিটি একটু কম। এর বিপরীতে আল মাহমুদ, ফররুক আহমদ, এদেরকে নিয়ে প্রশ্ন আসার পসিবিলিটি একটু বেশি হাই আর কি। তো সেলিনা হোসেন, সেও ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করছে। তো যদিও সে হচ্ছে 5 আগস্ট এর ইমিডিয়েট আগে হচ্ছে বাংলা একাডেমির সভাপতি ছিল, তো এই কারণে দেখা যায় তাকে নিয়ে প্রশ্ন আসার পসিবিলিটি কিছুটা কমে গেছে। বাট তারপর তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো আমরা একটু দেখবো। 1 স্টার দিয়ে দিলাম। হুমায়ুন আহমেদ, তাকে হচ্ছে পরীক্ষায় খুব একটা আসে না, সে আমাদের ঔপন্যাসিক হিসেবে বেশ জনপ্রিয়। আমাদের তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার যে চর্চা, উপন্যাস পড়ার যে চর্চা, সেটার একক অবদান বলা যায় হুমায়ুন আহমেদের। বাট বিসিএস পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সাম গুলাতে তাকে নিয়ে খুব বেশি প্রশ্ন আসে না। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু উপন্যাস আছে, এইগুলো নিয়ে প্রশ্ন আসে। তো আমরা এই জন্য জাস্ট ওইগুলোই পড়বো। সেলিম আল দীন আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, আমরা 2 স্টার দিয়ে রাখতেছি। তিনি নাট্যকার হিসেবে খ্যাত। ইমদাদুল হক মিলন, তাকে নিয়ে না পড়লেও চলবে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ না পড়লেও চলবে। অর্থাৎ আপনারা দেখেন আমরা যে এই 3টা সেগমেন্টে পড়তেছি, এখানে আমাদের বেশ ইম্পর্টেন্ট হচ্ছে সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস 4 জন, আর সেলিম আল দীন 5 জন। তো এখানে অলমোস্ট মনে হয় 15 জনের বেশি সাহিত্যিক আছে। আমরা 5 জনেরটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। বাকিগুলা যেগুলা প্রিভিয়াস আসছে কিংবা যারা মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করছে, এগুলো আমরা পড়বো।
তাহলে পড়াটা আমাদের জন্য কমে গেল। আশা করি এইভাবে যদি আপনারা এই প্রতিটা ক্লাসে, আমরা যখন ক্লাস নেই তখন এই টপিক ওয়াইজ একটু আলোচনা করি প্রথম 2 4 5 মিনিট, যাতে কোনগুলা বেশি ইম্পর্টেন্স দিতে হবে কোনগুলা কম ইম্পর্টেন্স দিতে হবে আপনারা বুঝতে পারেন। যেহেতু সাহিত্যের বিশাল একটা পরিধি, আধুনিক যুগের সাহিত্যের কোনো কূল কিনারা নাই, এই জন্য এটা আপনাদের সহায়ক হবে বলে আশা করি। তো এখন সরাসরি কথা না বাড়াইয়া একেবারেই পড়ায় চলে যাই। দেখেন, সৈয়দ শামসুল হক, তো তাকে বলা হয় সব্যসাচী লেখক। আপনারা সব্যসাচী শব্দটা আগে শুনছেন খুব সম্ভবত। কেউ একজন কমেন্ট করেন পারে যদি পারেন, সব্যসাচী বলতে কি বোঝায়? হ্যাঁ, না ঠিক আছে, রবীন্দ্রনাথ সব্যসাচী ঠিক আছে, সব্যসাচী মানে কি? সবকিছু নিয়ে লেখা, এক্স্যাক্টলি, দুই হাতি ভালো ছেলে, হ্যাঁ হ্যাঁ, এই তো আপনার পারতেছেন, সব বিষয়ে অভিজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আমিনুল। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই পারতেছেন, ধন্যবাদ। আচ্ছা, সব্যসাচী বিষয়টা হচ্ছে বেসিক্যালি এটা আগে মহাভারতের একটা ক্যারেক্টারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, যে আসলে দুই হাতে সমানতালে যুদ্ধ করতে পারে। ঠিক আছে, তো যেই ভালো যোদ্ধা দুই হাতেই তলোয়ার চালাইতে পারে তাকে সব্যসাচী বলা হয়। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে সব্যসাচী বলতে বোঝায় যার দুই হাত লেখালেখির ক্ষেত্রে সমান চলে। অর্থাৎ দুই হাত দিয়া তো আর লেখে না, যে সাহিত্যের সকল শাখায় অবদান রাখে তাকেই সব্যসাচী লেখক বলা হয়। তাইলে তাকে আমরা বলতে পারি সাহিত্যের সাহিত্যের সকল শাখায় যার পদচারণা আছে, যার লেখালেখি সাহিত্যের সকল শাখায় বিস্তৃত, তাকে আমরা সব্যসাচী লেখক বলতে পারি। তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে বেসিক্যালি আমরা দুইজনকে সাহিত্য সব্যসাচী লেখক বলি। একজন হচ্ছেন রবীন্দ্রনাথ, আপনারা অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, আর একজন হচ্ছে রবীন্দ্রনাথের পরে যদি কাউকে বলা হয় তাইলে বলা হয় পঞ্চপাণ্ডবের মধ্যে যিনি শ্রেষ্ঠ ছিলেন বুদ্ধদেব বসু। আপনারা তাদেরকে নিয়েও পড়ে আসছেন। হ্যাঁ, তাইলে রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব বসু এই দুইজনকে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয়, যারা বেসিক্যালি বাংলা সাহিত্যের অলমোস্ট সকল শাখায় অবদান রাখছেন। রবীন্দ্রনাথ সম্পর্কে তো আমরা জানি তিনি এমন অনেক শাখা যার স্রষ্টা তিনি নিজেই। যেমন বাংলা ছোট গল্পের জনক বলা হয় তাকে। ঠিক আছে, এরকম নাটক নিয়ে তিনি বেশ পরীক্ষা নিরীক্ষা করছেন। কাব্যনাট্য, নৃত্যনাট্য, এগুলাও তার বেশ অবদান আছে। তো পরে রবীন্দ্রনাথের পরে বুদ্ধদেবকেও সব্যসাচীর কাতারে ধরা হয়। তবে বাংলাদেশের একজন সাহিত্যিক সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়, যদিও এটা নিয়ে একটা বিতর্ক আছে যে আসলে তাকে, তিনি সাহিত্যের সকল শাখায় ওইভাবে অবদান রাখতে পারেন নাই। তবে তিনি, তার বড় ভাইয়ের একটা প্রকাশনী ছিল, এই প্রকাশনীটার নাম ছিল সব্যসাচী প্রকাশনী। তিনি যখন প্রথম দিকে লেখালেখি শুরু করেন ছাত্র অবস্থায়, এবং তার পরবর্তী সময়ে তার ভাইয়ের প্রকাশনী থেকে তার বইগুলো বের হইতো, এই জন্য তাকে বলা হয়তো সব্যসাচী প্রকাশনীর লেখক। ওইখান থেকে সংক্ষিপ্ত হইতে হইতে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তো তার যারা ভক্ত অনুরাগী ছিলেন তারা বেসিক্যালি তাকে সব্যসাচী লেখক হিসেবে প্রতিষ্ঠার জন্য মানে বলা যায় একটা নীরব সমর্থন বা নীরব একটা প্রচারণা চালাইছিলেন। এই জন্য যদি বলা হয় যে বাংলাদেশের কোন সাহিত্যিককে সব্যসাচী লেখক বলা হয়, বা আধুনিক যুগের কোন সাহিত্যিককে সব্যসাচী বলা হয়, তাইলে উত্তর হবে সৈয়দ শামসুল হক। আর তার আগের দুইজন হচ্ছে রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব বসু। তো সৈয়দ শামসুল হককে নিয়ে রিসেন্টলি একটা বিসিএস 40 বা 41 বিসিএস একটা প্রশ্ন আসছিল যে সর্বকনিষ্ঠ কবি হিসেবে কে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তো এটা আসলে একটু ডিফিকাল্ট টাইপের প্রশ্ন। তো এরপর থেকেই আমরা হচ্ছে এটা পড়াচ্ছি, এর আগে এইভাবে তো একেবারেই মানে কে পাইছে না পাইছে এগুলো আমরা পড়তাম, বাট কে সবচেয়ে কনিষ্ঠ, কে কত বছর বয়সে পাইছে এগুলো হয়তো এইভাবে তো পড়া হইতো না। তো এটা একটা বিসিএস প্রশ্ন আসছে যে বাংলা একাডেমি পুরস্কার হিসেবে কোন সর্বকনিষ্ঠ ব্যক্তি এই পুরস্কার লাভ করেন। সৈয়দ শামসুল হক, তার বয়স তখন 30 বা 31 বছর, এখানে 29 লেখা আছে ওইরকমই আর কি। তার জন্ম হচ্ছে 1935 সালে ডিসেম্বরে। সে 1966 সালে এই বাংলা একাডেমি পুরস্কার পাইছে। তো মোটামুটি ধরা যায় তার বয়স যখন 30, তখন সে সর্বকনিষ্ঠ কবি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করছে। এর থেকে কম বয়সে এই পুরস্কার এখন পর্যন্ত কেউ লাভ করতে পারে নাই। তাহলে এটা একটা বিশেষ আসছে, আমরা দেখলাম। তাহলে তার কাব্য প্রতিভা ছাত্র অবস্থায় প্রকাশিত হয়, ছাত্র অবস্থায় লেখালেখি শুরু করে এবং সে 30 বছরের আগেই অনেক ফেমাস হয়ে যায়। আচ্ছা, তাহলে তাকে সব্যসাচী লেখক বলা হয় তার ভাইয়ের প্রকাশনীর সুবাদে। এটাই বলছে, প্রকৃত অর্থে সব্যসাচী লেখক না হলেও সাহিত্যের প্রায় সকল শাখায় তিনি অবদান রাখছে। যেমন তিনি কাব্যনাট্য লেখছে, তিনি উপন্যাস লেখছে, তিনি কবিতা লেখছে, এই যে কাব্যগ্রন্থ লিখছে, ছোট গল্প লিখছে, আত্মজীবনী লিখছে, প্রবন্ধ লিখছে, মানে মোটামুটি বেশ কিছু সেক্টরে তার ভালোই অবদান আছে, যদিও সকল শাখায় তিনি অবদান রাখতে সক্ষম হন নাই।
আচ্ছা, তাহলে তার কাব্যনাট্য থেকে কি পড়বো? তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখালেখি করছেন। পায়ের আওয়াজ পাওয়া যায় একটা কাব্যনাট্য। এখন কথা হইতে পারে, ভাইয়া কাব্যনাট্য জিনিসটা কি? তাইলে শেষে যেই শব্দটা থাকবে ওইটার ফর্ম হচ্ছে সেইটা। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় এটা একটা কাব্যনাট্য, মানে এটা একটা নাটক। ঠিক আছে? এই নাটকটা কবিতা আকারে লেখা হয়েছে। ঠিক আছে, তো নাটক আমরা জানি যে লেখা হয় কেমনে, সংলাপের মাধ্যমে, গদ্যে, তাই তো? এইটাই তার প্রথম, এই পায়ের আওয়াজ পাওয়া যায় এটাই তার প্রথম কাব্যনাট্য। আমিনুল, এইটাই তার প্রথম কাব্যনাট্য, এবং প্রথম কাব্যনাট্যে তিনি বেশ জনপ্রিয় হয়ে যান। তো এটা বেসিক্যালি নাটক, এটা কবিতার ফর্মে লেখা হয়েছে। বুঝতে পারছেন? তো নাটক লেখা হয় সংলাপ আকারে, গদ্য আকারে, বাট এটার ব্যতিক্রম হচ্ছে যে তিনি এটা কবিতা আকারে লেখছেন। তাহলে তার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাব্যনাট্যের নাম হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। তো এইটার মাধ্যমে বুঝাইছেন মুক্তিযুদ্ধের যখন একেবারে শেষ দিক, যুদ্ধ শেষ হয়ে যাবে যাবে, পাকিস্তানি বাহিনী পরাজিত হচ্ছে, ওই সময় হচ্ছে বর্ডার থেকে, তিন দিক থেকে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তারা হচ্ছে গ্রামগঞ্জে, প্রত্যন্ত গ্রামগঞ্জে প্রবেশ করতেছেন। ওই সময় হচ্ছে পাকিস্তানিদের একজন রাজাকার সহযোগিতা করতেছিলেন, যাকে এখানে বলা হয়েছে মাতবর। এই মাতবর চরিত্রটা ছিল যে পাকিস্তানের রাজাকার, পাকিস্তানপন্থী। সে কি করত? ওই গ্রামের হচ্ছে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ধরাই দিত মিলিটারিদের হাতে। এছাড়া হচ্ছে যারা যুবতী নারী ছিল তাদেরকে হচ্ছে এই তুলে দিত পাকিস্তানি সেনাদের হাতে। তো ফলে একটা পর্যায়ে দেখা যায় আহ, একজন অফিসারের মাতবরের একজন মেয়ে থাকে ঘরে, তাকেও তার পছন্দ হয় এবং তাকে তুলে নিয়ে যায়। তো সে হচ্ছে পাকিস্তানিদের সহায়তাকারী থাকলেও তার নিজের মেয়ের ইজ্জত সে রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে তার মেয়ে তার সামনে আত্মহত্যা করে। এরপর মাতবরের হৃদয় ভেঙে যায়। সে বলে যে আমি পাকিস্তানের জন্য এত কিছু করলাম, অথচ আমার মেয়ের ইজ্জত আমি তাদের কাছ থেকে রক্ষা করতে পারলাম না। ফলে সে দিশেহারা হয়ে যায়। এমন একটা অবস্থায় দেখা যায় যে কাব্যনাটের শেষ পর্যায়ে দেখা যায় যে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে গ্রামে প্রবেশ করতেছে, এবং হচ্ছে এই মাতবরকে শেষ পর্যন্ত তারা হত্যা করে আর কি। ঠিক আছে? তো এর মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে যারা 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সাহায্য সহযোগিতা করছে বিভিন্নভাবে, তারাও দেখা যায় তাদের ব্যক্তি স্বার্থ শেষ পর্যন্ত রক্ষিত হয় নাই। এই মেসেজটা এখানে দেওয়া হয়েছে। তো ফলে এটা নিয়ে বেশ প্রশ্ন আসছে। এটা নিয়ে অলমোস্ট এখন পর্যন্ত মনে হয় 4টা রিটেনে প্রশ্ন হয়েছে। বুঝছেন? 4বার রিটেনে প্রশ্ন হয়েছে। একটা প্রশ্ন আসছে এরকম যে সৈয়দ শামসুল হকের একটি কাব্যনাট্য সম্পর্কে আলোচনা করুন। একটা প্রশ্ন আসছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কাব্যনাট্য সম্পর্কে লিখুন। একটা প্রশ্ন আসছে যে পায়ের আওয়াজ পাওয়া যায় এটার যে ঘটনা এটা নিয়ে সংক্ষেপে লিখুন। তো ফলে এটা আমাদের একটু ডিটেলও জানতে হবে, মাতবর এবং তার মেয়ে, এখানে যে মাতবর ছিল রাজাকার, এই ব্যাপারটা, এবং যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধারা আহ, আহ, গ্রামে প্রবেশ করতেছে, সেই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে লিখে দিলাম মাতবর রাজাকে, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যেগুলো, এগুলো আমি 71 লেখা দিব ব্র্যাকেটে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পাওয়ার আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য। এর বাইরে আমরা পড়তে পারি নুরুল দিনের সারা জীবন। তার বেসিক্যালি অনেকগুলো কাব্যনাট্য থাকলেও এই দুইটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। পায়ের আওয়াজ পাওয়া যায় পরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই নুরুল দিনের সারা জীবন। তো আপনারা নুরুল দিনের নাম শুনছেন কিনা? কেউ উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, রাজশাহী অঞ্চলে আছেন কিনা? নুরুল দিনের নাম শুনছেন কিনা একটু বলেন। আচ্ছা, রাকিব শুনছেন? রাকিবের বাসা কোথায়? রাকিবের বাসা লক্ষ্মীপুর। নিউজ পেপার পড়ছেন? আচ্ছা, ওই অঞ্চলে কেউ নাই? এইচএসসি তে ছিল, হ্যাঁ হ্যাঁ, এইচএসসি তে আপনাদের অনেকে ছিল আর কি। হ্যাঁ, এইচএসসি তে একটা কবিতা ছিল, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, তাই তো? আচ্ছা, ওইটা আপনারা পড়ছেন। যাই হোক, তাহলে নুরুল দিন নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে নুরুল দিন একজন কৃষক নেতা ছিলেন। ঠিক আছে? কৃষক নেতা ছিলেন। তো বেসিক্যালি 1783 সালে যখন কোম্পানি নিজের হাতে শাসন ক্ষমতা তুলে নেয়, ওই সময় হচ্ছে কৃষকরা এই নুরুল দিনের নেতৃত্বে বিদ্রোহ করে। সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে বেসিক্যালি রংপুরের কৃষক বিদ্রোহ। এই রংপুরের কৃষক বিদ্রোহটা বেসিক্যালি কখন হয়? যখন আমরা জানি যে 1757 সালে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধের পরে 1764 সালে আবার হচ্ছে মীর কাসিমের সাথে বক্সারের যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধে মীর কাসিম আবার মুঘল সম্রাটের সাহায্য চাইছিল। তো ফলে মুঘল সম্রাটও এই যুদ্ধে একটা পক্ষ ছিল। তো শেষ পর্যন্ত ব্রিটিশরা মুঘল সম্রাটকেও পরাজিত করে। তখন ক্ষতিপূরণ হিসেবে তার কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 সালে। এই দেওয়ানি লাভ করার ফলে বাংলা, বিহার, উড়িষ্যার
ভূমি রাজস্ব বা খাজনা আদায়ের, খাজনা তোলার অধিকার চলে যায় ব্রিটিশদের কাছে। কিন্তু ব্রিটিশরা তো এই দেশের কৃষ্টি সংস্কৃতি ভাষা কিছুই জানে না। তখন তারা কি করে, এই খাজনা নিজেরা না তুলে আবার দেশীয় কিছু ফটকাবাজ, কিছু জমিদার, এদের কাছে খাজনা তোলার দায়িত্ব দিয়ে দেয়। অর্থাৎ জমিটাকে নিলামে তুলে যে এই এলাকা থেকে সবচেয়ে বেশি কে খাজনা দিতে পারবা। তো ফলে দেখা যায় একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আগেকার দিনে যে এই জমি থেকে ধরেন 5 টাকা খাজনা উঠতো, এইটাকে তারা নিলামে বাড়াইতে বাড়াইতে 10 টাকা 15 টাকায় নিয়ে গেছে। তো ফলে তারা তো এখন ব্রিটিশদেরকে বলছে তারা দিবে, ফলে তারা যখন এই 10 টাকা উঠাইতে ব্যর্থ হইতো, তখন কৃষকদের উপর নির্যাতন করতো। তো এমন একটা অবস্থায় শেষ পর্যন্ত আমরা দেখলাম 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যেটাকে আমরা 76-এ মন্বন্তর বলতেছি। ঠিক আছে। 76-এ মন্বন্তর বলতেছি। এইখানে দেখা যায় বাংলা অঞ্চলে তখন প্রায় 3 কোটি মানুষ ছিল। তার 1/3 অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ না খেয়ে বা অত্যাচারের শিকার হয়ে মারা যায় আর কি। তো ফলে ব্রিটিশ সরকারের টনক নড়ে, তারা এই দ্বৈত শাসন বাতিল করে। কিন্তু দেখা যায় ওই ইজারাদারি যে সিস্টেমটা, খাজনা তোলার যে সিস্টেমটা, সেটা তারা এখনো বাদ দেয় নাই। তো তখন এই রংপুর দিনাজপুর অঞ্চলে একজন নতুন করে খাজনা তোলার অধিকার লাভ করে, যার নাম হচ্ছে জমিদার দেবী সিং। এই জমিদার দেবী সিং সে রংপুর দিনাজপুর অঞ্চলে খাজনা তোলার দায়িত্ব লাভ করে। তাইলে তখন আমাদের এই অঞ্চলের গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিল গভর্নর জেনারেল। হেস্টিংস এর খুব কাছের লোক ছিল দেবী সিং, তার কারণ প্রচুর টাকা পয়সা দিয়ে এই সেই হেস্টিংসকে বশীভূত করছিল। আর রংপুরের তখন কালেক্টর ছিল, অর্থাৎ ডিসি ছিল একজন ব্রিটিশ, তার নাম হচ্ছে গুডল্যান্ড। এই গুডল্যান্ডকেও সে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলছে। ফলে এই অঞ্চলের কৃষকরা মানে এতটাই অসহায় হয়ে গেছিল যে তারা খাইতে না পাইয়া, তারা এই খাজনা দিতে না পাইরা তারা আত্মহত্যাও করছে। ঠিক আছে। ফলে এই বুকের যে বাচ্চা শিশু, তাদেরকে মায়েরা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে খাজনা দেওয়ার জন্য। তো ফলে একটা করুণ কাহিনী, এই অঞ্চলে প্রচুর আপনার হচ্ছে অত্যাচার নির্যাতন করছে এই জমিদার দেবী সিং। তো এদের বিরুদ্ধে হচ্ছে এই নুরুল দিন শেষ পর্যন্ত, তার বেসিক্যালি মূল নাম নুরুল উদ্দিন, আর এইটাকে রংপুরের আঞ্চলিক ভাষায় বলা হয় নুরুল দিন। এই জন্যই আঞ্চলিক ভাষাটা কি সৈয়দ শামসুল হক ব্যবহার করছে। সৈয়দ শামসুল হক তার বাসা ছিল কুড়িগ্রাম জেলায়। তো সে যত লেখালেখি করছে, কাব্যগ্রন্থ বলেন কিংবা এই নাটকগুলো বলেন, এগুলো ম্যাক্সিমামই সে আঞ্চলিক ভাষা রীতিতে লেখছে, তাদের রংপুরের লোকাল ল্যাঙ্গুয়েজে লেখছে। তো ফলে নুরুল উদ্দিনের ওইখানের স্থানীয় নাম হচ্ছে নুরুল দিন, ফলে এই নামেই সেটা লেখছে আর কি। আচ্ছা, তো এই নাটকের একটা বিখ্যাত উক্তি হচ্ছে, জাগো বাহে কোণ্ঠে সবাই। বাহে মানে ভাই, জাগো ভাই, কোণ্ঠে সবাই মানে তোমার সবাই কোথায়, কোণ্ঠে সবাই। এইটা দিয়ে এই কৃষক আন্দোলনের নেতা নুরুদ্দিন সবাইকে জাগাই তুলছে। তো শেষ পর্যন্ত হচ্ছে 1783 সাল যখন আসে, তখন একটা চূড়ান্ত যুদ্ধ হয়। এই যুদ্ধে লালমনিরহাটে একটা জায়গা আছে, নাম হচ্ছে মোগল হাট। আপনার ওই অঞ্চলে কেউ থাকলে, খুবই বিখ্যাত জায়গা মোগল হাট। এই মোগল হাটে নুরুদ্দিনের সাথে ওই ইংরেজ বাহিনীর যুদ্ধ হয়েছিল, কোম্পানির যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে সে মানে ব্যাপক আহত হয়। আহত হওয়ার পর সে হচ্ছে চলে যায় তার এলাকা, যেটা হচ্ছে তার নিজ বাড়ি ছিল রংপুরের মিঠাপুকুর। ওখানে আহত অবস্থায় সে মৃত্যুবরণ করে, ওখানে তার কবর দেওয়া আছে। তাইলে এই রংপুর কৃষক বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। নুরুল উদ্দিনের পরে এই আন্দোলন স্তিমিত হয়ে যায়। কিন্তু এই আন্দোলনটা নিয়ে এই সৈয়দ শামসুল হক সে একটা বিখ্যাত কাব্যনাট্য লেখে, যে কারণে আমরা এই তার কথা জানতে পারি, নুরুল উদ্দিনের কথা। এখন আপনারা বলেন, আমরা তো নুরুল উদ্দিনের কথা বললাম, রংপুরে মিঠাপুকুরে তার জন্ম এবং তার মৃত্যু। রংপুরে মিঠাপুকুরে আর একজন বিখ্যাত সাহিত্যিক আছেন, তার নামটা একটু বলতে হবে। হ্যাঁ, হাবিবার বাসা কুড়িগ্রাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার শোনার কথা। হ্যাঁ, রবিন বলছেন বেগম রোকেয়া, বলছেন রংপুরে মিঠাপুকুরে একজন বিখ্যাত নারী সাহিত্যিক বেগম রোকেয়া। আর আমরা জানলাম কৃষক বিদ্রোহের নেতা নুরুল দিন, সে ওই রংপুরের মিঠাপুকুর অঞ্চলের। আচ্ছা, আপনাদের নামাজের ব্রেক কখন দিব? কোনো রকম স্পেসিফিক সময় আছে কিনা, তাহলে একটু বলে রাখেন আগেই। নামাজের ব্রেক যদি স্পেসিফিক কোনো টাইম থাকে, তাইলে একটু আগেই বলে রাখেন। আচ্ছা, ক্লাস শেষে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি পড়াইতে থাকি। ঠিক আছে, তাহলে দেখেন, এই হইলো এই
নুরুল দিনের সারা জীবন একটা কৃষক নেতা, এটা হচ্ছে রংপুর অঞ্চলের কৃষক বিদ্রোহ নিয়ে তিনি লেখেন। এখানে তিনি প্রত্যাশা করছেন যে এই যুগে যুগে যত অবিচার হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রে এরকম একজন নুরুল দিন আমাদেরকে নেতৃত্ব দিবেন। এক নুরুল দিন মারা গেছে, তাতে কি শত শত নুরুল দিন বাংলার বুকে আবার নেতৃত্ব দিতে আসবেন, এই প্রত্যাশা কবি এখানে ব্যক্ত করছেন। আচ্ছা, তাহলে এখান থেকে দুইটা পড়লেই হবে। উপন্যাস দেখেন এখানে, উপন্যাস পড়তে হবে খেলারাম খেলে যা। এটা আবার বেশ অশ্লীল উপন্যাস, এখানে ভোগবাদী চেতনা এটার প্রাধান্য আছে, তো ফলে এটা নিয়ে বেশ সমালোচনা আছে। হুমায়ুন আজাদ এই উপন্যাসকে বলছে এটা আসলে উপন্যাস না, এটা অপন্যাস। বুঝছেন, হুমায়ুন আজাদ এটাকে বলছে এটা উপন্যাস না, এটা অপন্যাস। আর এইখানে সৈয়দ শামসুল হক এই উপন্যাসের ভূমিকায় পরবর্তীতে লিখছে, তার এই উপন্যাসটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভুল বোঝা উপন্যাস হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনার যৌন চেতনাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেন অশ্লীলতার একটা ছড়াছড়ি আছে, এই জন্য এটাকে পিন আপ নোবেল বলা হয়। পিন আপ নোবেল বলা হয়, বা এটাকে অপন্যাস বলছে হুমায়ুন আজাদ। তার প্রথম উপন্যাস দেয়ালের দেশ, দেখতে দেখলে দেখতে পারেন, খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা এখান থেকে বলবো বৃষ্টি এবং বিদ্রোহীগণ, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, আমি 1971 সাল ভিত্তিক। নিষিদ্ধ লোবান, এটা 1971 সাল ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর একটা আছে নিষিদ্ধ লোবান এবং নীল দংশন, এখানে একটু লিখে দিলাম, নাই মনে হয় এখানে, নীল দংশন, এইটাও 1971 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক। ফলে আমরা দেখলাম এই খেলাম খেলে যায় এটা হচ্ছে একটা অশ্লীল উপন্যাস, আর বাকি যে তিনটা আমরা পড়লাম এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এগুলো একটু মনে রাখতে হবে। তাইলে এখান থেকে ত্রাহি, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক, নারীদের যে অত্যাচার করছে সেটা নিয়ে লেখা হয়েছে। আচ্ছা, তার কাব্যগ্রন্থ আছে কিছু। এটা তার প্রথম কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা এখান থেকে পড়বো পরাণের গহীন ভিতর, এটা বিগত বিসিএস এ প্রশ্ন আসছে। এটা হচ্ছে আঞ্চলিক ভাষারীতিতে লেখা, আঞ্চলিক ভাষায় লিখিত। আগেই বলছি তিনি যত যাই লিখছেন সবকিছুতেই তিনি আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়েছেন। তাহলে পরাণের গহীন ভিতর, এটা আঞ্চলিক ভাষায় লিখিত, তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এটা একটা বলা যায় প্রেমের কাব্য আর কি। আর এখান থেকে তেমন একটা না পড়লেও চলবে, তবে আপনারা এটা একটু দেখতে পারেন, বৈশাখে রচিত পংক্তিমালা। আর তার ছোট গল্প থেকে পড়তে পারেন আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো, এই দুইটা পড়তে পারেন। প্রবন্ধটা একটু চাইলে দেখতে পারেন হৃদ কলমের টানে। এখান থেকে এইগুলো পড়লে আশা করি হয়ে যাবে। তাহলে সৈয়দ শামসুল হক আমাদের শেষ হইলো, আর কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। তো সৈয়দ শামসুল হকের যেগুলো বললাম এগুলো একটু ভালো করেই পড়তে হবে, বিশেষ করে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা নিয়ে রিটেনে কয়েকবার প্রশ্ন হয়েছে, তো ফলে এটা একটু দেখবেন ডিটেল। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আখতারুজ্জামান ইলিয়াস, এটা আমাদের একজন 2 স্টার রাইটার, তাকে নিয়ে আমাদের ভালোভাবে পড়তে হবে। তার উপন্যাস হচ্ছে মাত্র দুইটা। ঠিক আছে, এই দুইটা উপন্যাসের জন্য তিনি ফেমাস। দেখেন এখানে লেখা আছে চিলেকোঠার সেপাই তার প্রথম উপন্যাস, আর দ্বিতীয় উপন্যাস হচ্ছে খোয়াবনামা। চিলেকোঠার সেপাই এটা লেখা হয়েছে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে, তো ফলে ব্র্যাকেটে লিখে দিল 69। 69-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস কোনটি, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে চিলেকোঠার সেপাই, তো এই চিলেকোঠার সেপাই যে নায়ক তার নাম হচ্ছে ওসমান, তার ডাকনাম যদিও রঞ্জু। তো এইটার নায়ক হচ্ছে ওসমান, ডাকনাম হচ্ছে রঞ্জু। সে একটা চিলে কোঠায় বাস করে, 6 তলা একটা বাসা পুরান ঢাকায়। তার চিলে কোঠা মানে একেবারে উপরের ঘর। এইটা দিয়া বুঝাইছে চিলে কোঠার সেপাই মানে হচ্ছে তার কোনো মুরত নাই। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় 69-এর গণ অভ্যুত্থানটা এতটাই সর্বগ্রাসী, এতটাই জননন্দিত ছিল যে সে চিলে কোঠায় বাস কইরাও এই আন্দোলনের সাথে নিজেকে জড়িত করে ফেলে। তো ওসমান সে হচ্ছে এখানে দেশভাগের কথা আছে, তার বাসা ছিল এই কলকাতায়। সেখানে সে দেশভাগ 47-এর পরে হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষিতে বাংলাদেশ অঞ্চলে চলে আসে। সে একটা সরকারি চাকরি পায় এবং এই পুরান ঢাকার চিলেকোঠায় বসবাস করে। সে মধ্যবিত্তের প্রতিনিধি। মধ্যবিত্তরা, আপনারা জানেন যে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা সবসময় ভয় পাই, তারা কোনো আন্দোলন সংগ্রামে যাইতে চাই না। তো তার আন্দোলনের কথা শুই না হাড্ডি খিজির নামে একজন হচ্ছে রিক্সা চালক, যে আন্দোলনে চলে যায় এবং 69-এর গণ অভ্যুত্থানে মিলিটারি গুলিতে সে মারা যায়। কিন্তু ওসমান এই আন্দোলন, সে কিন্তু এই হাড্ডি খিজিরকে অনুপ্রাণিত করছে, বাট এই আন্দোলনে সে সরাসরি নিজে যোগদান করে না। যখন দেখে হাড্ডি খিজির মারা গেছে তখন তার বেশ অনুশোচনা হয় এবং সেও নেমে যায় আন্দোলনে, বা সেও রাস্তায় নেমে যায়। আর এখানে আনোয়ার আছে তারই বন্ধু যে বামপন্থী। তো ওই সময় তো প্যারালালি ভাসানী এবং হচ্ছে শেখ মুজিবুর রহমান দুইজনই বেশ জনপ্রিয় ছিল। একদিকে ছিল ভাসানী, একদিকে শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান তো জেলে ছিল, তার মুক্তির জন্যই বলা যায় গণ অভ্যুত্থানটা হয়েছে। আর ভাসানী তার মুক্তির জন্য বা আইয়ুব বিরোধী আন্দোলনের নেতৃত্ব দান করছে। তো এখানে দেখাইছে যে আসলে আওয়ামী লীগের রাজনীতি এবং হচ্ছে কমিউনিস্ট রাজনীতি, এই দুইটার একটা তুলনাও এখানে টানা হয়েছে আর কি। আচ্ছা, বামপন্থী কি? বামপন্থী মানে যারা সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, যারা পুঁজিবাদী ব্যবস্থা চায় না, যারা চায় মানে সমাজের যত সম্পদ আছে, রাষ্ট্রের যত সম্পদ আছে সবকিছুর মালিক হবে রাষ্ট্র এবং ধনী গরিবের বৈষম্য থাকবে না। ঠিক আছে,
তো যেমনটা আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার কথা পড়ছেন, সে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। পরবর্তীতে চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়, কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়। ঠিক আছে, তার মানে এটা একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক মতবাদ, যেখানে বিশ্বাস করা হয় যে ধনী গরিবের ব্যবধান কমানোর জন্য সম্পদের ব্যক্তি মালিকানা থাকতে পারবে না, সম্পদের মালিক হবে রাষ্ট্র। কোনো ব্যক্তির যতটুকু দরকার সে ততটুকু রাষ্ট্রের কাছ থেকে পাবে, এর বেশি পাবে না। ফলে কি হবে, ধনী গরিবের বৈষম্য বা ব্যবধান কমে যাবে। তাহলে এইটা বেশ ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরপর আছে খোয়াবনামা। খোয়াবনামা এইটা একটা মহাকাব্যিক উপন্যাস বলা হয়, বিশাল এর ব্যাপ্তি। সেই দেশভাগ, তার আগে যে সাম্প্রদায়িক দাঙ্গা, ঠিক আছে, পরবর্তীতে পাকিস্তানের বিভিন্ন ঘটনা প্রবাহ এবং হচ্ছে তেভাগা আন্দোলন, এই সবকিছুই খোয়াবনামা উপন্যাসে আছে। তো ফলে এইটাকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। তো এই দুইটাই তার উপন্যাস, এই দুইটা উপন্যাসের মাধ্যমে তিনি ফেমাস হয়ে আছেন। তিনি খুব বেশি উপন্যাস লেখেন নাই, মাত্র দুইটা উপন্যাস লেখছেন, দুইটাই আমাদেরকে ডিটেইল জানতে হবে। আচ্ছা, তার গল্প গ্রন্থগুলো আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক। এই যে দেখেন, অন্য ঘরে অন্য স্বর, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, দুধ ভাতে উৎপাত, খোয়ারি, দোজখের ওম, প্রত্যেকটা দিয়েই বুঝাচ্ছে যে মুক্তিযুদ্ধের আগে আমরা যেই আসলে ইয়াটা চাইতাম, যেই স্বপ্নটা দেখছিলাম, এই যে স্বপ্নের জাল বুনছিলাম যে আমাদের একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, যেখানে সবাই ভালো ভালো কথা বলবে, সবাই সমান অধিকার পাবে। কিন্তু আমরা মুক্তিযুদ্ধ পাওয়ার পরে দেখলাম আমাদের স্বপ্নটা ছিল জাল স্বপ্ন, আমাদের কিছুই অর্জিত হয় নাই, বরং আরো অরাজকতা বেড়ে গেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তীতে যেই বিশৃঙ্খলা দেখা দেয়, এইগুলা যে হতাশা দেখা দেয়, তার গল্পগ্রন্থগুলাই এইগুলাই ফুটে উঠছে। অন্য ঘরে অন্য সর, দুধ ভাতে উৎপাত দিয়ে বুঝাইছে যে গরিব মানুষ কি দিয়ে ভাত খায়, দুধ আর ভাত এরা একসাথে খায়। কিন্তু সেখানে উৎপাত দেখা দিছে, কারণ কি, বাংলাদেশে দুর্ভিক্ষ করছে 1974 সালে, দুর্ভিক্ষের আপনারা জানেন আর কি। তো দোজকের ওম এখানেও বুঝাইছে যে আসলে স্বাধীনতার পর কি পাইলাম আমরা, বাংলাদেশটা দোজক হয়ে গেল। অর্থাৎ যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলাটা তার গল্পগ্রন্থে ফুটে উঠছে। এই ছোট গল্প, এই যে দুধ ভাত, ফোড়া, স্বপ্নের জাল, এইগুলাই এটা গল্পগ্রন্থ। আর এই যে গল্পগুলা ছিল, এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প দেখেন, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, মিলির হাতে স্টেন গান। এই মিলি একজন মুক্তিযোদ্ধা, যে তরুণ, যে ছাত্র, কিন্তু দেখা গেল সে যুদ্ধের সময় একটা স্টেন গান পাইছিল, এই স্টেন গান দিয়ে পাকিস্তানিদের সাথে সে যুদ্ধ করছে। কিন্তু যুদ্ধের পরে এটা দিয়ে সে চাঁদাবাজি শুরু করলো। যুদ্ধের পরে এটা দিয়ে সে মানুষের সম্পদ লুণ্ঠন করা শুরু করলো। ফলে কি হইলো, যে মুক্তিযোদ্ধা ছিল কিন্তু সে কিন্তু যুদ্ধের পরে তার আদর্শ থেকে বিচ্যুত হইলো। তো ফলে এই যে মুক্তিযুদ্ধের ফলে যে অসঙ্গতিগুলো দেখা দিল, আমাদের যে স্বপ্নগুলো ছিল, যেগুলো আসলে আমরা ভাবলাম আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, সেইটা আমরা ব্যর্থ হইলাম, এই ব্যাপারগুলাই, সেই হতাশাগুলাই তার গল্পগ্রন্থে ফুটে উঠছে। আচ্ছা, তাহলে সামনে আগাই, দেখেন আর একটা প্রশ্ন আসছিল, আখতারুজ্জামান ইলিয়াসের এই জন্ম হয়েছে কোথায়, বুঝতে পারছেন? তো তার জন্ম হয়েছে গাইবান্ধা জেলায়, কিন্তু তার বাসা ছিল বগুড়ায়। মানে তার পিতার বাসা হচ্ছে বগুড়ায়, বাট তার জন্ম হয়েছে, তার মায়ের বাসা গাইবান্ধায়। তো এটা মনে হয় 44 বা 45 বিসিসে আসছিল, তার জন্ম কোথায় হয়েছে। এই ধরনের প্রশ্ন আসলে আসা উচিত না, তারপর যেহেতু আসছে প্রিভিয়াস প্রশ্ন আমরা পড়ে রাখলাম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এরপরে আছে হাসান আজিজুল হক। এই দেখেন, এই ভদ্রলোকের জন্ম 1939 সালে। তো তার জন্ম আবার বর্ধমান অঞ্চলে, কাজী নজরুল এলাকা, বুঝতে পারছেন? বর্ধমান, পশ্চিমবঙ্গের বর্ধমান এলাকায় তার জন্ম। কিন্তু দেশভাগের সময় তার বয়স খুব বেশি না, মাত্র 17-18 বছর। মানে সে কেবল হচ্ছে যুবক বা তরুণ যাই বলেন। তো সে হচ্ছে এই বর্তমান থেকে সে রাজশাহীতে চলে আসে, মানে বাংলাদেশ অঞ্চলে চলে আসে। তো ফলে এই দেশভাগ, 47-এর দেশভাগ তার জীবনে একটা রেখাপাত ঘটায়। তার ওইখানে যত সম্পদ, আত্মীয় স্বজন ছিল, সবকিছু ছাইরা তাকে চলে আসতে হয়। ফলে তার লেখালেখিতে আমরা এই দেশভাগের একটা প্রাধান্য দেখতে পাই। তো এই উপন্যাস লেখছে, সে বেসিক্যালি উপন্যাস এবং ছোট গল্প লিখছে। এখানেও এই ব্যাপারগুলোই ফুটে উঠছে। আগুন পাখি এইখানে তার বর্ধমান অঞ্চলের যে ইতিহাস, বর্ধমান এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে এই উপন্যাসটা লেখা হয়েছে। তো অর্থাৎ দেশভাগের আগে পরের কাহিনীটা এখানে প্রাধান্য পাইছে। আর হচ্ছে সাবিত্রী উপাখ্যান। এই সাবিত্রী বলতে বোঝানো হয়েছে একজন হিন্দু নারীকে, ব্রাহ্মণ ঘরের নারী। তো যখন 1937 সালে উপমহাদেশের আমাদের প্রথম ভারতবর্ষে প্রাদেশিক নির্বাচন হয়, ওই নির্বাচনের আগে পরে যে হিন্দু মুসলমানের বিরোধ দাঙ্গা, এই দাঙ্গার ফলে দেখা যায় মুসলমানরা এরকম একজন নারীকে ধর্ষণ করে, সাম্প্রদায়িক দাঙ্গার অংশ হিসেবে। এরপরে দুইটা সম্প্রদায়ের মধ্যে এটা নিয়ে বেশ মারামারি দাঙ্গা বেজে যায় আর কি। ঠিক আছে, তো ফলে এইটাও দেশভাগ, হিন্দু মুসলমানের বিরোধ, তাদের দাঙ্গা, এটা নিয়ে এই উপন্যাসটা লেখা হয়েছে। তো ফলে তার উপন্যাস যে দুইটাই ফেমাস, দুইটাতেই আমরা দেখলাম 1947-এর দেশভাগ বেশ আহ প্রভাব বিস্তার করছে। আর তার গল্পগ্রন্থ আছে, আমাদের কিছু পড়তে হবে, নামহীন গোত্রহীন, এটা আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক। 1971 লিখে দেই, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আত্মজা একটি করবী গাছ, এটা আবার দেশভাগ, 47 দেশভাগ নিয়ে। জীবন ঘষে আগুন, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক,
সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, এগুলো একটু দেখতে পারেন। একবার পড়বেন। 71 করতলে ছিন্ন মাথা, এটা তার প্রবন্ধ, বোঝাই যাচ্ছে 71 তার মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক। তো যদিও হাসান আজিজুল হক ছিল একটু আওয়ামী লীগ পন্থী, প্রো আওয়ামী লীগ পন্থী, তো ফলে তাকে নিয়ে এখন প্রশ্ন আসার পসিবিলিটি একটু কম থাকবে। তারপর একবার রিডিং পড়ে যাবে না। তো এখান থেকে এগুলো পড়লেই হবে। তার উপন্যাস দুইটা, গল্পগ্রন্থ তিন চারটা, প্রবন্ধ আছে একটা, এই চার পাঁচটা জিনিস পড়লেই হবে। তাইলে তাকে আমরা বলতে পারি যে দেশভাগ তার মানে বিভিন্ন লেখালেখিতে বেশ প্রকট হয়ে উঠছে। এরপর দেখেন সেলিনা হোসেন, তিনি এখনো জীবিত, একজন নারী সাহিত্যিক, আধুনিক যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকও বলা যায় তাকে। যদিও তাকে বলছিলাম যে সে 5 আগস্টের আগে কি ছিল, এই বাংলা একাডেমির সভাপতি ছিল। বাংলা একাডেমির সভাপতি ছিল। তো ফলে সরকার পতনের ফলে তাকে এখান থেকে পদত্যাগ করতে হয়। তো এই কারণে হচ্ছে তাকে নিয়ে আসবে কিনা এখন একটু ডাউট, তবে তার লেখালেখি গুলা সবগুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই জন্য আমরা একটু দেখবো। আবার তিনি বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক হিসেবে যোগদান করছিল, পরে সেখান থেকে সভাপতি হয়েছে আর কি। এখন আপনারা বলেন তো, বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালককে? এটা আপনারা হয়তো পড়ে আসছেন, একটু দেখি কেউ পারেন কিনা। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালককে? নীলিমা ইব্রাহিম, এক্স্যাক্টলি, নীলিমা ইব্রাহিম। নীলিমা ইব্রাহিম ছিল বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক। আচ্ছা, ডিজি লেখা যায়, বাংলা একাডেমির প্রথম ডিজি, প্রথম নারী ডিজি ছিলেন নীলিমা ইব্রাহিম। আচ্ছা, আপনারা হয়তো জানেন এই যে আমাদের শাহবাগ মোড়ে যে ইব্রাহিম কার্ডিয়াক বা যেটাকে আমরা বারডেম বলি, এই ইব্রাহিমের কিন্তু ওয়াইফ নীলিমা ইব্রাহিম। বুঝতে পারছেন? এই ইব্রাহিম কিন্তু মুসলিম ছিল, পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হিসেবে যোগদান করছে। আর নীলিমা ছিল হিন্দু। পরবর্তীতে তাদের মধ্যে কিন্তু ইয়া হয় আর কি, বিবাহ হয়, এবং নীলিমা কিন্তু তার ধর্ম কনভার্ট হয়ে সেই ইব্রাহিমকে বিয়ে করে তার পরিবারের অমতে। তো এই জন্য তার নাম হয়ে যায় নীলিমা ইব্রাহিম। তো উপন্যাস আমরা তার থেকে কি পড়তে পারি, এটা একটু দেখবেন। জলোচ্ছ্বাস, এই উপকূলে যে জলোচ্ছ্বাস হয় মানুষজনের দুর্ভোগ, এটা নিয়ে লেখছে। পোকামারের ঘর বসতি, এটা কক্সবাজার অঞ্চলের মানুষজন, জেলে সম্প্রদায় কি দুর্ভিক্ষের মানে যে কষ্টে থাকে, এগুলো নিয়ে লেখা হয়েছে। ভাঙন নদী গ্রেনেড, আপনারা হয়তো এই ছবিটা দেখে থাকবেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে, যশোর অঞ্চলের একটা একেবারেই রিয়াল স্টোরি নিয়ে। আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম, বিটিভিতে কিছুদিন পর পর এই ছবিটা দিত। এখানে বিখ্যাত চরিত্র হচ্ছে বুড়ি, রইস। দেখছেন ছবিটা? বুড়ির একটা ছেলে থাকে, রইস। হ্যাঁ, উপন্যাসটা বেশি ভালো। পরবর্তী এই রইস কথা বলতে পারে না, রইসকে আবার মেরে ফেলে। ঠিক আছে, নিজের মাই তাকে আত্মাহুতি দেয় দুইজন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য। তো সবকিছু হারাইয়া তার একমাত্র অবলম্বন থাকে তার এই বোবা ছেলে, কিন্তু তাকেও সে মুক্তিযুদ্ধের তরে বলিদান দেয়। তো ফলে দেখা, এটা দিয়ে বুঝাইছে যে আসলে মুক্তিযুদ্ধ বাংলাদেশের প্রত্যেকটা মানুষই করছে। এই যে একেবারে গ্রামীণ প্রান্তিক পর্যায়ে একজন নারী, সেও তার সামর্থ্য ছিল, তার ছেলেকে সে বলি দিতে পারতো, আত্মাহুতি দিতে পারতো, তাকে দিয়েই সে মুক্তিযুদ্ধে তার সর্বোচ্চ ত্যাগটা করছে। তো এটা নিয়ে পরবর্তীতে হচ্ছে মুভি হয়েছে আর কি। এই মুভিটা পরিচালনা করছে আবার আপনার নাসির উদ্দিন ইউসুফ। তিনি হচ্ছে এই হাঙর নদী গ্রেনেড এটা নিয়ে ছবি করছে আর কি। তো এটা উপন্যাসও আছে, আবার এটা নিয়ে চলচ্চিত্র হয়েছে। চলচ্চিত্রটা অনেকে হয়তো দেখে থাকছেন। আর আছে, এটা নিয়ে রিসেন্ট একটা ছবি হয়েছে, ভালোবাসা প্রীতিলতা। আপনারা জানেন প্রীতিলতা হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার, যিনি ব্রিটিশ বিরোধী একজন নারী সংগ্রামী, যিনি হচ্ছে আমাদের মাস্টারদা সূর্য সেন, যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী, তার একজন ছাত্রী ছিলেন। তো এই প্রীতিলতার কথা তো শুনছেন, সেটা নিয়ে সে উপন্যাস লেখছে কিছুদিন আগে, 2-3 বছর আগে, এটা নিয়ে একটা ছবি হয়েছে। আর এখান থেকে আমরা পড়তে পড়তে পারি নিরন্তর ঘণ্টাধ্বনি। এইটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক, 52 সালে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস নিরন্তর ঘণ্টাধ্বনি। যাপিত জীবন, এটা একটু দেখতে পারেন। মগ্ন চৈতন্যের শীষ, এখান থেকে এই চার পাঁচটা একটু পড়তে পারেন। ভাষা আন্দোলন ভিত্তিক হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি, আর হাঙর নদীর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। গল্প গ্রন্থ হচ্ছে উৎস থেকে নিরন্তর, এইটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গল্প গ্রন্থ। এই একটাই দেখবেন এখান থেকে। প্রবন্ধ হচ্ছে 71-এর ঢাকা, এটাও বেশ ফেমাস। 71-এর ঢাকার যে রিয়েল স্টোরি ছিল সেটা সে তার প্রবন্ধে উল্লেখ করছে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে দুই একবার, 71-এর ঢাকা এই প্রবন্ধের মধ্যে লেখককে। তাহলে এখান থেকে আমরা অল্প একটা জিনিসই পড়বো। সেলিনা হোসেন চলে গেল। এরপর আছে সেলিম আল দিন, তাকে আমাদের পড়তে হবে। তাকে বলা হয় নাট্যাচার্য, দেখাই আছে নাট্যাচার্য, নাটকের আচার্য। তো রবীন্দ্রনাথ পরবর্তী ব্যক্তি হিসেবে যিনি সবচেয়ে বেশি নাটক নিয়ে গবেষণা করছেন।
রবীন্দ্রনাথ হচ্ছে নাটকের অনেকগুলো ফর্ম নতুন করে আনছিল, গীতিনাট্য, কাব্যনাট্য, নৃত্যনাট্য। ঠিক আছে, এগুলো আমরা দেখছিলাম রবীন্দ্রনাথ পড়তে গিয়ে। তো এই রবীন্দ্রনাথ নাটকের ক্ষেত্রে অনেক ভেরিয়েশন আনছেন। গীতিনাট্য মানে নাটকটা হবে গানের আকারে, নৃত্যনাট্য নাটকটা হবে নাচ আকারে। ঠিক আছে, এইরকম অনেক তিনি পরীক্ষা নিরীক্ষা করছেন। তো রবীন্দ্রনাথের পরবর্তীতে বাংলা নাটক নিয়ে সব থেকে বেশি নিরীক্ষা বা পরীক্ষা করছেন হচ্ছেন সেলিম আদ দীন। আচ্ছা, আমার এখানে আজান দিছে, আমি 1 মিনিটের ব্রেকে যাই, একটু আজানটা শেষ হোক তারপর আবার শুরু করতেছি। আচ্ছা, আমরা আবার শুরু করি। তো সেলিম আল দীন নিয়ে বলতেছিলাম, তিনি রবীন্দ্রনাথ পরবর্তী সবচেয়ে নাটক নিয়ে বেশি নিরীক্ষা করছেন। তো নাটকের যখন একটা ভগ্ন দশা চলতেছিল, তখন তিনি বাংলাদেশের নাটককে জনপ্রিয় করার জন্য একটা থিয়েটার খুলছেন, নাম ছিল গ্রাম থিয়েটার। এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দীন। আর তাকে কি বলা হয়? নাটকের আচার্য বলা হয়। তো তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন বাংলা বিভাগের। পরবর্তীতে তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা শুরু করেন, এবং তিনি নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা করেন। নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। এবং তিনি আমৃত্যু এই নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ছিলেন। এবং মৃত্যুর পরে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাধিস্থ করা হয়, তার কবরটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। তো তিনি বাংলা নাটকের ক্ষেত্রে বেশ অভিনব একটা পরিবর্তন নিয়ে আসছেন। এই নিরীক্ষা বলতে পরীক্ষা নিরীক্ষা যেহেতু বোঝায়, পরীক্ষা নিরীক্ষা করে তিনি কি পাইলেন সেটা আমাদের জন্য একটু আলোচনা জরুরি আর কি। আমাদের একটা পেজ নেই। তো আপনারা আশা করি জানেন যে বাংলা নাটকটার যে সূচনা বা সূত্রপাতটা ঘটে, আমরা যেটাকে সার্থক নাটক বলি, বাংলা প্রথম সার্থক নাটক রচনা করেন কে? বলেন তো একটু, দেখি মনে আছে কিনা আপনাদের। মাইকেল মধুসূদন দত্ত। নাটকটার নাম কি বলতে পারবেন কেউ?
শর্মিষ্ঠা, এক্স্যাক্টলি, কাউসার আহমেদ, থ্যাংক ইউ। মধুসূদনের শর্মিষ্ঠাকে আমরা বলতেছি প্রথম আধুনিক বাংলা নাটক বা প্রথম সার্থক নাটক। তাহলে এই সার্থকতার মানদণ্ড আমরা কি দিয়ে নিরূপণ করতেছি? যে সার্থক নাটক হইতে হইলে আমরা বলতেছি এটা ইউরোপিয়ান ধারায় হইতে হবে, ইউরোপীয় ধারায় হইতে হবে, অর্থাৎ আমাদের ঔপনিবেশিক যে কাঠামো আছে সেই কাঠামোতে যদি ঠিক থাকে তাইলে আমরা সেটাকে সার্থক নাটক বলবো। তো ফলে এরপরে দেখা যায় আমাদের নাটকগুলো সেই ইউরোপিয়ান স্টাইলে লেখা হয়, সংলাপ নির্ভর নাটক, ডায়লগ নির্ভর নাটক। ফলে এইটাকে অস্বীকার করছে সেলিম আল দীন। সেলিম আল দীন এই ইউরোপীয় স্টাইলকে অস্বীকার করে বলছে যে বাঙালির আহ, লোকাচারে, বাঙালির কালচারে হাজার বছরেরও বেশি সময় ধরে এই নাটক জিনিসটা ছিল, কিন্তু আমরা কেন শুধুমাত্র ইউরোপীয় নাটকের ভাবধারাকে অনুকরণ করব? তাহলে সে বলছে যে আমরা প্রাচীনকালে নাট্যগীত গাইতাম। কিরকম নাট্যগীত গাইতাম? আপনারা যখন শ্রীকৃষ্ণ কীর্তন পড়ছেন তখন ওখানে হয়তো পড়ে থাকবেন যে শ্রীকৃষ্ণ কীর্তন যখন বড়ুচণ্ডী দাস লিখছেন তিনি এটাকে নাট্যগীত আকারে লিখছেন, মানে এখানে সংলাপ ছিল এবং আপনাদের ওখানে তিনটা চরিত্রের সংলাপের মাধ্যমে এই নাটকটা আগায় আসছে। শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে যে তিনটা চরিত্র রাধা, কৃষ্ণ এবং বড়াই, এই তিনজনার কথোপকথন অর্থাৎ ডায়লগের মাধ্যমে এই এই মানে কাব্যটা রচিত। তো ফলে এইটা দেখা যায় একটা নাট্যগীতের একটা প্রাধান্য এখানে আছে। এরপরে তিনি বললেন যে আমরা প্রাচীনকালে শুধু নাট্যগীতি না, আমরা হচ্ছে পাঁচালি গাইতাম। ঠিক আছে, আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে ধামালি করতাম, মানে বিভিন্ন অনুষ্ঠান হইতো যেখানে নাচ গান হইতো, অর্থাৎ নাচ গানের একটা প্রাধান্য আমাদের লোকাচারে ছিল। তো ফলে আমরা সেইগুলো ভুলে গিয়ে কেন সংলাপ নির্ভর ইউরোপীয় নাটক রচনা করতেছি? তো এই জন্য তিনি নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাইয়া বেশ অবাক হইলেন। তিনি এই ইতিহাসগুলো যাই না বললেন আমি আর ইউরোপীয় ঘরানায় নাটক লিখবো না, আমি নতুন একটা ফরম্যাটে নাটক লিখবো। সেই ফরম্যাটটাকে বলা হয় দ্বৈতা দ্বৈতবাদী মতবাদ বা দ্বৈতা দ্বৈতবাদী তত্ত্ব। ফলে প্রশ্ন আসছিল রিসেন্ট একটা বিসিএস এ, সেলিম আল দীন কোন পদ্ধতির চর্চা নাটকে শুরু করেন? ফলে কোন পদ্ধতি হবে? এটা দ্বৈতা দ্বৈতবাদী তত্ত্ব দিয়া তিনি নাটক লিখতেন। তাহলে তত্ত্বটা কি? এখানে দুইটা শব্দ আছে দেখেন, একটা হচ্ছে দ্বৈত, দ্বৈত মানে দুই, আর একটা আছে অদ্বৈত, অদ্বৈত মানে কি? একক বা এক। আর এটা তত্ত্ব। তো এইটা হচ্ছে দর্শনের, ভারতীয় দর্শনের একটা মতবাদ যেখানে বোঝায় হচ্ছে যে সৃষ্টিকর্তা এবং তার যে সৃষ্টি অর্থাৎ মানুষ এবং স্রষ্টা, এই দুইজন যেমন কিছু ক্ষেত্রে আলাদা, আবার যদি আপনি মানে আত্মিকভাবে দেখেন তাহলে জিনিস একই। তো ফলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে একক কল্পনা করা হয় সেটা অদ্বৈতবাদ, আবার তাদেরকে যে ভিন্ন রূপে দেখানো হয় সেটা দ্বৈতবাদ। তো ফলে এই যে একটা মরমী ব্যাপার আছে, একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, এইটা কি দর্শনে দ্বৈতা দ্বৈতবাদী তত্ত্ব বলা হয়। আর তিনি নাটকে হচ্ছে এই তত্ত্বটা এমন ভাবে প্রয়োগ করছে যে একটা নাটকের মধ্যে আপনার উপন্যাসের একটা ধারা থাকবে, এখানে নাটকের একটা ধারা থাকবে, এখানে গানের একটা ধারা থাকবে। এইভাবে একটা নাটকের মধ্যে তিনি সবকিছুর মিক্সচার করলেন, অর্থাৎ অনেকগুলা দ্বৈত বিষয়কে তিনি একটা নাটকের মধ্যে একক আকৃতি দান করলেন। এই জন্য এটাকে বলা হয় দ্বৈতা দ্বৈতবাদী মতবাদ। ফলে বাংলা নাটকে দ্বৈতা দ্বৈতবাদী মতবাদের প্রবক্তাকে একটু বলেন তো, একটু কমেন্ট বক্সে বলেন, বাংলা নাটকে দ্বৈতা দ্বৈতবাদী মতবাদের প্রবক্তাকে। সেলিম আল দীন, হ্যাঁ এক্স্যাক্টলি। তাইলে আমরা দেখলাম দ্বৈতা দ্বৈতা দ্বৈতবাদী তত্ত্ব মানে হচ্ছে বাঙালির হাজার বছরের যে কালচার ছিল, নাট্যগীত, ধামালি, পাঁচালি, নাচ গান, এইগুলাকে নাটকে তুলে নিয়ে আসা, সংলাপের বাইরে গিয়ে কোনো একটা ঘটনা বর্ণনা করা, কোনো একটা কাহিনী বর্ণনা করা, নাটকে যাতে গানের প্রাধান্য থাকে, নাটকে যাতে নাচের প্রাধান্য থাকে, এইভাবে অনেক কিছুর উপাদানে যখন একটা নাটক রচিত হবে সেইটাকে তিনি নাম দিলেন দ্বৈতা দ্বৈতবাদী মতবাদ। আচ্ছা, তাইলে আশা করি বুঝতে পারছেন। তাহলে বাংলা নাটকে তিনি হচ্ছে গ্রামীণ ভাবধারা কিংবা গ্রামীণ কালচার এইগুলোকে প্রাধান্য দিলেন। এই প্রাধান্য দিতে যায় তিনি কি করলেন? তিনি গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করলেন। ফলে গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা থাকে, সেটাও সেলিম আল দীন। তো তার নাটকগুলা কি একটু দেখি। তার একটা বিখ্যাত নাটক হচ্ছে কীর্তন খোলা। তো কীর্তন খোলা হচ্ছে একটা গ্রামের নাম, এটা হচ্ছে মানিকগঞ্জের একটা গ্রাম। সঙ্গে একটু লিখে দিই এখানে, মানিকগঞ্জের একটা গ্রামের নাম হচ্ছে কীর্তন খোলা। এখানে একটা মেলা বসে, গ্রামীণ মেলা। এই মেলাকে কেন্দ্র করে তিনি বাঙালির কালচারকে রিপ্রেজেন্ট করার জন্য এই কীর্তন খোলা নামে একটা নাটক লিখছেন। আচ্ছা, এরপরে আছে কেরামত মঙ্গল, এটাও সেম বাঙালির যে
কালচার, গ্রামীণ কালচার, এইগুলোকে তিনি প্রাধান্য দিয়েছেন। হাত হদাই, তো সেলিম আল দীনের বাসা হচ্ছে নোয়াখালী, তারপর হচ্ছে ওই অঞ্চলটায় আর কি, ফেনী নোয়াখালী ওই অঞ্চলটায় তার জন্ম। তো ফলে এই হাত হদাই মানে, হাত মানে তারাই নোয়াখালী মানুষজন সাতকে বলে হাত। একটা ওই যে শুনছেন কিনা আপনারা ওই অঞ্চলে কেউ আছেন কিনা, একটা এরকম জোকস আছে, যে তারা বলে 5 টাকা দেখাইয়া বলে এইটা কি বলতো, এটাকে কি বলা হয়। তো এই 5 টাকার নোটে তো তারা বলে হাঁস টিয়া, বুঝছেন, পাঁচকে বলে হাঁস আর টাকাকে বলে টিয়া। তো এখন এই মানুষজন যখন এই 5 টাকার নোট দেখবে তখন তারা বলে যে এটা হচ্ছে হাঁস টিয়া, তো বলে হাঁস তো দেখতেছি না, টিয়াও দেখতেছি না, বলছে আরে না, এটা হাঁস টিয়া মানে 5 টাকা। তো এটা হচ্ছে একটা আঞ্চলিক ভাষায় লেখা। সাত, হাত মানে এটা সাত, আর হদাই মানে সদাই, মানে 7 রকমের সওদা। বাজারে একজন গেছে, সে 7 রকমের সওদা কিনছে, জিনিস কিনছে, এবং সে সেটা কি কি বলবে, হাত হদাই, মানে 7 রকমের সওদা বোঝাচ্ছে বা জিনিসপত্র কেনা বোঝাচ্ছে। তো ফলে এটা হচ্ছে তাদের ওই ফেনী নোয়াখালী অঞ্চলের একটা আঞ্চলিক ভাষায় লিখিত নাটক। আচ্ছা, একটা নাম আছে জন্ডিস এবং বিবিধ বেলুন, এটাও বেশ ফেমাস। এটা একটু দেখবেন, জৈবতী কন্যার মন, প্রেম নির্ভর একটা নাটক। আচ্ছা, ধাবমান, এইটা হচ্ছে আপনার এই নরসিংদী, সরি, এই আমাদের যে অঞ্চলটা আছে, শেরপুর অঞ্চলটা আছে, এই শেরপুর অঞ্চলে বাঙালি বাস করে। তারপরে এখানে আপনারা জানেন গারো পাহাড় আছে, এখানে যে গারোরা আছে তাদের ধর্ম আবার খ্রিস্টান, আর বাঙালি যারা আছে মুসলমান। এই মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা সাম্প্রদায়িক ঝামেলা, এইটা নিয়ে একটা কাহিনী। একটা মহিষ হারিয়ে যায়, এক গোত্র থেকে আরেক গোত্রে চলে যায়, এই মহিষের মালিকানা নিয়ে ঝামেলা, এইটা নিয়ে লেখা হয়েছে ধাবমান নাটক। আচ্ছা, আর এখান থেকে দেখতে পারতেন পারেন হরগজ। এই হরগজ একটা মানিকগঞ্জের গ্রামের নাম। এইখানে হরগজ গ্রামে একটা টর্নেডো হয় 1989 সালের দিকে, এখানে একটা টর্নেডো হয়। তো এই টর্নেডো হইলে ওখানে একটা উদ্ধারকারী দল যায়। ও তারা কিভাবে ওখানে মানুষকে উদ্ধার করে, এবং তাদের মধ্যে কিছু হচ্ছে বালক মানে যুবক যুবতী থাকে, তাদের মধ্যে আবার কিছু প্রেম নির্ভর উপাদান থাকে সেখানে, এইগুলো নিয়ে লেখা হয়েছে হরগজ নাটক। নিমজ্জন, প্রাচ্য, চাকা। চাকাটা বেশ জনপ্রিয়। চাকাটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে হত্যা শিকার হয় পুলিশ বাহিনীর হাতে। তখন হচ্ছে তার গ্রামের ঠিকানা লিখে একটা, আর এই যে এরশাদ বিরোধী আন্দোলনের যে শহীদ এই ছাত্র, সে হচ্ছে তার লাশ পচে যাচ্ছে। তো এই তার লাশ যখন পচে যাচ্ছে তখন তারা কি করবে, তখন এইখানের যে এই দুইজন চালক আছে তারা হচ্ছে শেষ পর্যন্ত তাদেরকে সমাধিস্থ করে আসে আর কি। তো এটা দিয়ে এটাই বোঝায় যে মানুষ আসলে একটা লাশ কেউ নিতে চাচ্ছে না, কেউ স্বীকার করতে চাচ্ছে না। পরবর্তীতে সেই দুইজন গাড়োয়ান তারা নিজ উদ্যোগে তাকে সমাহিত করে। এটা দিয়ে বুঝাইছে যে আসলে লাশের আসলে কোনো ধর্ম নাই, লাশের কোনো আসলে এলাকা নাই, মানবিকতাটাই এখানে প্রাধান্য থাকা উচিত। তো ফলে চাকা এটা এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে লেখা। একজন শহীদ, তার যে মৃত্যুর পরে যে তার যে লাশ দাফন হচ্ছে না, এইটা নিয়ে এখানে লেখা হয়েছে। এটা হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। এইটা হচ্ছে স্বৈর শাসক মানে বাংলাদেশে যখন 75 পরবর্তী সময় থেকে 90 সাল পর্যন্ত যারা সেনা শাসক তারা হচ্ছে ক্ষমতা দখল করে এবং বাংলাদেশকে নিজেদের মতো করে চালাইতে চায়, সব জায়গায় তাদের প্রভুত্ব স্থাপন করতে চায়। এইটা নিয়ে বলছে। মুনতাসির বলতে একজন তিনি সেনা শাসককে বুঝাইছেন, তার যে ফ্যান্টাসি, তার সে যে সবকিছুকে নিজের অধীনস্থ করতে চায়, এইটা নিয়েই ব্যঙ্গাত্মক আকারে মানে হাসি রসাত্মক ভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে মুনতাসির ফ্যান্টাসি। তো ফলে এইগুলো দেখলাম, এটাও এরশাদ বা ওই সময় যারা স্বৈরশাসক ছিল তাদেরকে নিয়েই লেখা হয়েছে। আচ্ছা দেখেন, সে যেহেতু গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করছে, এটা নিয়ে সে কিছু প্রবন্ধ লেখছে, যেমন গ্রাম থিয়েটার, গ্রাম থিয়েটার পথে পথে। তো দেখলেই বুঝবেন এটা কার লেখা, যেহেতু গ্রাম থিয়েটার প্রবর্তক হচ্ছে সে। তাহলে এখান থেকে নাটকগুলো একটু ভালোভাবে দেখতে হবে, তার কারণ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ নাট্যকার বিবেচনা করা হয় সেলিম আল দীনকে, এই জন্য তাকে নাট্যাচার্য বলা হয়। তো তার নাটকগুলায় আমরা দেখতে পাই গ্রামীণ পরিবেশ, গ্রামীণ সংস্কৃতি, এইগুলোই ফুটিয়ে তোলা হয়েছে দ্বৈতবাদী মতবাদের মাধ্যমে। আচ্ছা, সে কিছু কবিতা লেখছে, বাট এগুলো আমাদের পড়ার দরকার নেই, আমরা শুধু তার নাটকগুলাই পড়বো। এরপর আমাদের আছে আল মাহমুদ। তো এই আল মাহমুদও বেশ ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা আগেই বলছি। সে হচ্ছে যে ইসলামী ভাবধারার কবি, যেহেতু এই জন্য এখন তাকে নিয়ে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি থাকবে। তবে তিনি প্রথম জীবনে আবার মার্ক্সবাদী ছিলেন, মানে সমাজতান্ত্রিক ছিলেন। প্রথম জীবনে মার্ক্সবাদী ছিলেন, পরবর্তীতে মানে সে জাসদ করতো এই জন্য। জাতীয় সমাজতান্ত্রিক দল, যারা হচ্ছে এই দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের অপোনেন্ট হিসেবে প্রথম বিরোধী দল কিন্তু জাসদ বাংলাদেশে। তো
এই জাসদের একটা পত্রিকা বের হয়েছিল, দৈনিক গণকণ্ঠ। এই কারণে এই দৈনিক গণকণ্ঠের প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন আল মাহমুদ। কিন্তু পরবর্তীতে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল প্রতিষ্ঠা করলো, তখন সে হচ্ছে এই দৈনিক গণকণ্ঠ পত্রিকা বাতিল করলো, আল মাহমুদকে জেলে নিল। জেলে নেওয়ার ফলে সেই জেলের নির্যাতন বলেন আর যাই বলেন, তার মনোজগতে একটা পরিবর্তন আসে। এরপরে সে ইসলামী ভাবধারায় দীক্ষিত হয় এবং ইসলামী চেতনা নিয়ে লেখালেখি শুরু করে। তো ফলে প্রথম জীবনে সে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক ছিল, পরবর্তীতে সে ইসলামী চেতনা সমৃদ্ধ লেখালেখি শুরু করে। আর তার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর, তার ডাক নাম হচ্ছে আল মাহমুদ। ফলে আল মাহমুদের প্রকৃত নাম মীর আব্দুস শুকুর, এটা পরীক্ষা আসতে পারে। তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করছেন। তার কাব্যগ্রন্থ হচ্ছে প্রথমটা লোকলাকন্তর, খুবই ফেমাস। এটা হচ্ছে আসার মতো। লোকলাকন্তরটা, এটা দিয়ে বুঝেছে দেশপ্রেমে প্রকাশ করছে তার। এটা দিয়ে সে বুঝেছে লোক মানে সে জীবিত আছে, লোকান্তর মানে সে মারা গেছে, কিন্তু সে মারা গেলেও যে তার দেশপ্রেম, দেশের প্রতি থাকবে, সে দেশকে ভালোবেসে যাবে, এটা সে এখানে বুঝাইছে। অর্থাৎ তাইলে লোকলাগঞ্জ তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা তার দেশপ্রেমে প্রকাশ ঘটছে। আর বখতিয়ারের ঘোড়া, এটাই বোঝানো হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি 1204 সালে বাংলা বিজয় করেন। কিভাবে বাংলা বিজয় করছিলেন আপনারা হয়তো সেই কাহিনী জানেন। তার বাংলা বিজয়ে মাত্র 17 জন সৈন্য তার সাথে ছিল। মানে সে এত দ্রুততার সাথে বিহার থেকে বাংলায় ঘোড়া চালাইয়ে আসছে যে তার ঘোড়ার সাথে তাল মিলাইতে পারে না তার বাকি সৈন্যগুলো। অর্থাৎ এতটা স্পিডে সে আসছে, ফলে এইটা সেই নাম দিয়েছে বখতিয়ারের ঘোড়া। অর্থাৎ এটা, এই যে 1204 সালে বাংলা বিজয় করা হয়, মুসলমানরা বাংলা জয় করে লক্ষণ সেনকে পরাজিত করে, এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা ইসলামী চেতনার লেখা। এটা একটু দেখতে পারেন পাখির কাছে ফুলের কাছে। অদৃষ্টবাদীদের রান্না বান্না, সোনালী কাবিন হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ঠিক আছে, তাহলে এটা তার শ্রেষ্ঠ রচনা, এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। সোনালী কাবিন, এটা পরীক্ষায় আসছে এর আগেও। সোনালী কাবিন কার কাব্যগ্রন্থ, এখনো আসতে পারে। তাহলে এখান থেকে লোকলাকন্ত, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, এই তিনটা আমাদের বেশ ভালো করে পড়তে হবে। কালের কলসটা একটু দেখেন, তাহলে এখান থেকে এই কটা আমাদের পড়লেই হবে। আর তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে নোলক। তো এই নোলকে, নোলক বলতে কি বোঝায়? নোলক বলতে বোঝায় নারীরা নাকে যে অলংকার পরে থাকেন, সেটাকে নোলক বলা হয়। নারীর নাকের অলংকারকে নোলক বলা হয়। তো এইটা দিয়ে বুঝাইছে যে, সে বলছে যে আমার মায়ের নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি এথায় খুঁজি সারা বাংলাদেশে। অর্থাৎ আমাদের যে ঐতিহ্য হারিয়ে গেছে, আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো ছিল, সেগুলো এখন আর নাই। সেটা এই নোলক দিয়া সে প্রতীকী অর্থে বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মিন করছে। তো ফলে এটা আমরা ছোটবেলায় হয়তো অনেকেই নোলক কবিতাটা পড়ছেন অনেকে। নোলক বলতে নারীর নাকের অলংকার বোঝায়, এটা দিয়া সে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মিন করছে। আর তার কিছু উপন্যাসও আছে। এই উপন্যাসগুলো আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেমন কাবিলের বোন, আগুনের মেয়ে, এবং হচ্ছে আমাদের আর একটা উপন্যাস আছে উপমহাদেশ। এই উপমহাদেশটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক। তো এখানে দেখানো হয়েছে উপমহাদেশে একজন কবি থাকে। এটার নায়ক একজন কবি, তার নাম হচ্ছে কবি হাদি মীর। কবি হাদি মীর, সে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় নিজের জীবন বাঁচানোর জন্য সে ভারতের কলকাতায় চলে যায়, এবং সেখানে গিয়ে তার হচ্ছে একটা প্রেম হয়। কিন্তু দেখা যায় তার প্রেমিক অসুস্থ, পরবর্তীতে হাসপাতালে ভর্তি, তো সে মারা যাবে। এই যে একটা প্রেম কাহিনী, এর আড়ালে কলকাতা কেন্দ্রিক যে উদ্বাস্তু জীবন, এবং সেখানে যারা প্রবাসী সরকারের মন্ত্রী ছিল কিংবা যারা আওয়ামী লীগের নেতা ছিল, তাদের যে বিলাসী জীবন, এইটার সমালোচনা করা হয়েছে, এটা ফুটাই তোলা হয়েছে। এখানে বলা হয়েছে যে যারা মুক্তিযুদ্ধের সময় দেশের নেতৃত্ব দেওয়ার কথা, যাদের আইসা এখানে সম্মুখ সমরে যুদ্ধ করার কথা পাকিস্তানের বিরুদ্ধে, তারা যুদ্ধ টুদ্ধ কিছুই করে না। অথচ তারা ওইখানে যাইয়া কি করে, ওখানে বৈশা মৌজ মাস্তি করে, এবং বলছে যে তারা ওখানে হচ্ছে বেশ্যালয়ে গমন করে। অর্থাৎ দেশ, মানুষ কি অবস্থায় আছে, আর তারা ওখানে বসে মৌজ মাস্তি করতেছে। তো এইটা হচ্ছে এই তাদের প্রেম কাহিনীর মাধ্যমে কবি হাদিমির এবং তার প্রেমিকা মরণ সজ্জায়, এর মাধ্যমে এটা ফুটাই তোলা হয়েছে। তো ফলে এখানে আমরা বলা যায় যে এটা এখানে বলা হয়েছে যে কলকাতায় যে উদ্বাস্তু জীবন বা শরণার্থী জীবন, এই ব্যাপারটা নিয়ে এখানে উপমহাদেশ উপন্যাসে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আছে আমাদের কাবিলের বোন। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর হচ্ছে আগুনের মেয়ে, এই তিনটাই এখান থেকে পড়বেন, বেশ ফেমাস গল্পগ্রন্থের মধ্যে। এখন এগুলো সবগুলোই পড়বেন, কারণ হচ্ছে বললাম তো আল মাহমুদকে নিয়ে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি এখন। পানকৌড়ি রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, এই তিনটা একটু দেখেন। এই দেখেন ওই ইয়াটা চলে আসছে, ওই যে নোলকের ইয়াটা, আমার মায়ের সোনা নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি
সারা বাংলাদেশে। তাহলে এটা হচ্ছে নোলক কবিতার লাইন, এবং এটা তুলে দিতে পারে কোন কবি এটা। তাহলে আল মাহমুদ। নোলক দিয়ে কি বোঝানো হয়েছে? এই মায়ের নোলক দিয়ে এখানে বাংলাদেশে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বোঝানো হয়েছে, যে আমাদের ঐতিহ্য হারিয়ে গেছে। আমরা সব জায়গায় খুঁজতেছি, সারা বাংলাদেশে খুঁজতেছি, কিন্তু সেই ঐতিহ্য আর আমরা পাচ্ছি না। আমাদের যে লোকাচার ছিল, কালচার ছিল, সেগুলো হারিয়ে গেছে, এগুলো আমরা আর পাচ্ছি না। আচ্ছা, তাহলে বুঝছেন কিনা আল মাহমুদ? কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, আমরা অনেকখানি আগাই গেছি। আমাদের পড়া আজকে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আর দুই একটা হয়তো আছে। প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। একটু রিল্যাক্সে আজকে পড়ানো যাবে, বুঝছেন? তো আপনাদের সাথে অনেকগুলা লাস্ট ক্লাস নিয়েছিলাম সম্ভবত সমাসের। তার আগে যে ক্লাসগুলো নিয়েছি দেখা যায় অনেক চাপ থাকে, অনেক টপিক। আজকে একটু রিল্যাক্স আছে সেই তুলনায়। একটু ধীরে ধীরে আগাই। রাজিয়া খান, তো একজন মুসলিম সাহিত্যিক, নারী সাহিত্যিক, তাকে নিয়ে খুব বেশি পড়ার কিছু নাই। বটতলার উপন্যাস এবং দ্রৌপদী। এই দ্রৌপদী 1971 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই যে নারীরা যেভাবে আত্মসম্মান বিসর্জন দিছে, এইগুলো নিয়ে এখানে বলা হয়েছে। আর বটতলার উপন্যাস হচ্ছে তার শ্রেষ্ঠ উপন্যাস। এইটা আবার দেশভাগের, বুঝছেন, 1947 সালের সময় যে দেশভাগ, হিন্দু মুসলিম দাঙ্গা এবং এর ফলে যে ট্রাজেডি, এগুলো নিয়ে লেখা হয়েছে। ফলে এই দুইটাই আমরা এখান থেকে পড়বো। এখান থেকে আমাদের আর দরকার নাই। দেখেন, এই পথতলা উপন্যাস একটি সার্থক ট্রাজিক উপন্যাস, 47-এর দেশভাগের প্রেক্ষাপটে রচিত হয়েছে। এগুলোর চরিত্র দরকার নাই, এগুলা খুব চরিত্র আসার মতো না। আর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে দ্রৌপদী। এরপরে আমরা শওকত আলীকে নিয়ে পড়ব। তো একটু আগে আমরা, এর আগে একদিন পড়ছিলাম শওকত ওসমান। এইগুলো একটু আপনাদের পার্থক্য মনে রাখতে হবে। একজন হচ্ছে শওকত ওসমান পড়ছি, আর আজকে আমরা বলবো শওকত আলী। ঠিক আছে? তাহলে শওকত ওসমান কিন্তু আওয়ামী লীগ আমলে একজন মন্ত্রী ছিল, ইয়াফেস ওসমান। এই তার বাবা কিন্তু শওকত ওসমান, তিনি ঢাকা কলেজের একজন আহ, শিক্ষক ছিলেন, একজন অধ্যাপক ছিলেন শওকত ওসমান। এবং আপনারা জানেন যে তিনি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় শরণার্থী হিসেবে কলকাতায় চলে গেছিল, এবং তিনি অনেকগুলা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লেখছে, যার মধ্যে একটা নাম হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। এইভাবে একটু মনে রাখবেন, শওকত ওসমান তার ম্যাক্সিমাম লেখালেখি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর শওকত আলী সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিয়ে লেখে নাই। তার লেখার হিসাব আবার একটু আগের, দেশভাগ বা তার আগের বিষয়গুলো নিয়ে সে লেখছে। ঠিক আছে? তাহলে একজন আলী, একজন ওসমান। তাহলে ওসমান কিভাবে মনে রাখবেন? ওসমান মনে রাখবেন যে ওসমান তো আওয়ামী লীগের নেতা। ঠিক আছে? তাহলে শওকত ওসমানও সে হচ্ছে মুক্তিযুদ্ধ বা আওয়ামীপন্থী লেখক হিসেবে পরিচিত। আর শওকত আলী সে হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে লেখছে, এভাবে একটু মনে রাখতে পারেন। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা দেখতে পারি ও তার উপন্যাসগুলো, এটা তার প্রথম উপন্যাস পিঙ্গল আকাশ। নারাই তার বিখ্যাত উপন্যাস, এটা হচ্ছে তেভাগা আন্দোলন নিয়ে। তেভাগা আন্দোলন কেন্দ্রিক, এটাও 41 বা 43 বিসিএস প্রশ্ন আসছিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটা? তাহলে নারাই। নারাই শব্দটা আসছে নারা থেকে। আপনারা কি নারা শব্দের অর্থ জানেন, বা এই শব্দের সাথে পরিচিত কিনা? বলেন তো, নারা। আচ্ছা, পরিচিত না। আচ্ছা, নাড়া জিনিসটা হচ্ছে ধানের, হ্যাঁ, অবশিষ্ট খড় টাইপ কিছু একটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, মুশফিক কাউসার আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আপনারা এই যে কৃষকরা যখন ধান চাষ করে, এই ধরেন ধান গাছে যখন এই যে এই ধান হয়, এই ধান হইলে তারা তো ধান কাইটা ফেলে এরকম। ধান কাইটা ফেলে এরকম এই যে অবশিষ্ট কিছু থাকে না, এইগুলোকে বলা হয় নাড়া। বুঝছেন? তো তাইলে এই নাড়ামানি এই যে ধান চাষের সাথে কিছু একটা, তার মানে এটা বোঝা যাচ্ছে যে তেভাগা আন্দোলন কেন্দ্রিক। তো তেভাগা আন্দোলনটা হয়েছিল বেসিক্যালি 1946-47 সালের দিকে। তো আপনার তেভাগা আন্দোলন বাংলাদেশ বিষয়গুলোতে পড়ে আসছেন। বলেন তো, তেভাগা আন্দোলনে দুইজন বিখ্যাত ব্যক্তি আছেন, একজন নারী, একজন পুরুষ। কেউ বলতে পারবেন কিনা তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিছিল কে? তেভাগা আন্দোলনের প্রাণ পুরুষ কাকে বলা হয়? নীলামিত্র নারী, রবিন এক্সাক্ট সঠিক উত্তর দিয়েছেন। আর একজন পুরুষ ছিল, একজন পুরুষ ছিল, হ্যাঁ, রাকিব সঠিক উত্তর দিয়েছেন। নীলামিত্র। আর একজন পুরুষ ছিল যার নাম হচ্ছে হাজি। বাকিটা আপনারা বলেন। হাজি, একজন রাজনীতিবিদ, তিনি 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনেও ছিলেন। হাজি কিছু একটা। হাজি দানেশ, এক্স্যাক্টলি, হ্যাঁ, এই তো সবাই পারছেন। তাহলে তার নাম হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ। আচ্ছা, তাহলে আমরা একটু এইটা নিয়ে আমাদের জানতে হবে।
তাইলে তেবাগ আন্দোলনের দুইজন হচ্ছে, এটার প্রাণ পুরুষ বলা হয় হাজী মোহাম্মদ দানেশকে, আমরা সংক্ষেপে হাজী দানেশ লিখতে পারি। আর এইখানে নারী নেত্রী বলা হয় ইলা মিত্রকে। এই ইলা মিত্র হচ্ছে ওইখানে নাচল আছে, নাচল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একটা উপজেলার নাম। এই নাচল অঞ্চলের যিনি জমিদার ছিলেন, এই জমিদারের ওয়াইফ ছিল ইলা মিত্র, কিন্তু তারপরও সে জমিদারদের পক্ষ না নিয়ে সে কৃষকদের পক্ষ নিছে। এবং তেভাগা আন্দোলনের একমাত্র নারী নেত্রী বলা হয় তাকে। এই আন্দোলনের ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান আমলে সে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। শেষ পর্যন্ত সে ভারতে চলে গেছে আর কি। তো এই তার এখানে একটা আত্মজীবনী আছে যে হচ্ছে, আমরা এখন তো শুনি ডিম থেরাপির কথা আর কি। তো এটা মানে পুলিশ একটা নির্যাতনের হাতিয়ার, কিন্তু এই তেভাগ আন্দোলনের পরবর্তীতে তারা সবাই কমিউনিস্ট ছিল। তো এই আন্দোলনটা বেসিক্যালি হচ্ছে একটা সমাজতান্ত্রিক আন্দোলন। তার মানে এটা পলিটিক্যাল উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তো ফলে ইলা মিত্রকে শায়েস্তা করার জন্য হচ্ছে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ দিয়ে তাকে হচ্ছে বারবার ধর্ষণ করা হইতো। এবং তার হচ্ছে মানে তাকে ওই রকম মানে ওই সময়ে আর কি তার যৌনাঙ্গ দিয়ে হচ্ছে ডিম ঢুকাই দেওয়া হয়েছে, এটা তার আত্মজীবনীতে আছে। যে তাকে পুলিশ এতই নির্যাতন করছে, সে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে। পরবর্তীতে তাকে জেল থেকে ছাইরে দেওয়া হলে সে মুচলেকা দিয়ে ভারত চলে যায়, কলকাতায় চলে যায়, ওখানে সে মারা যায়। তো দেখেন একজন নারীর সাথে মানে কি ধরনের নিষ্ঠুর ব্যবহার করা হয়েছে ওই সময়, 1946, 48, 50 সালের দিকে। তো যাই হোক, এই জন্য ইলা মিত্র বেশ ফেমাস আমাদের। তো তার নামে রিসেন্টলি একটা আমের নামকরণ হয়েছে, আপনারা জানেন কিনা, ইলামতি নামে একটা আম। ওই নাসল অঞ্চলে একটা আম পাওয়া গেছে, যে আমটা আসলে কোনো জাতের সাথে মিলে না, একটা নতুন জাত। ফলে এখন এটার নামকরণ কি করবে, ফলে ওই ইলামিত্রের নাম থেকে এটা নামকরণ করছে ইলামতি। ফলে ইলামতি একটা কিন্তু এই ইলামিত্রের নাম থেকে আমের জাত। তো তার প্রতি সম্মান জানিয়ে এটা করা হয়েছে। তো তার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নাচন অঞ্চলে। ওই অঞ্চলে এই কৃষক আন্দোলনটা হয়েছিল বেসিক্যালি। এই চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে আমরা একটা কৃষক আন্দোলন দেখছিলাম 1783 সালে, যেটাই নেতৃত্ব দিছিল হচ্ছে আমাদের নুরুল উদ্দিন, যাকে সৈয়দ শামসুল হক নুরুল দিন নামে একটা কাব্যনাট্য লিখছে, নুরুল দিনের সারা জীবন। আর আরেকটা কৃষক আন্দোলন হয়েছে 1946 সালের দিকে। এটার উদ্দেশ্য ছিল ফসলকে তিন ভাগ করা। এতদিন আমরা ওই যে জানতেন যে জমিদারি যে প্রথাটা, ওইখানে কি হইতো, দেখা গেল জমিদার দুই ভাগ নিত, কৃষককে এক ভাগ দিত, কিংবা হাফ হাফ, দেড় ভাগ দেড় ভাগ করে নিয়ে যেত। কিন্তু এখন কৃষকরা বলল যে এই যে সকল আমরা কষ্ট করি, আমরা হচ্ছে এখানে ফসল ফলাই, ফলে আমাদেরকে এক ভাগ দিলে চলবে না, আমাদেরকে দুই ভাগ দিতে হবে, আর আমরা জমিদারকে দিব এক ভাগ। এইভাবে এই যে ফসলকে তিন ভাগ করে কৃষক যাতে দুই ভাগ পায় এবং জমিদার যাতে এক ভাগ পায়, এইটা নিয়ে যে আন্দোলন, এটা কি বলা হয় তেভাগা আন্দোলন। এটা নেতৃত্ব দিয়েছে হাজী দানেশ এবং ইলা মিত্র। যদিও শেষ পর্যন্ত আন্দোলনটা ব্যর্থ হয় এবং ফাইনালি 1950 সালে জমিদারি প্রথা বাতিল করা হয়। জমিদারি প্রথা বাতিল করার মাধ্যমে এই জমিদারদের অস্তিত্বই মানে বিলুপ্ত হয়ে যায়, এবং সকল জমি হচ্ছে কৃষকদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়। তো ফলে যদিও তেভাগা আন্দোলন ব্যর্থ হয়েছিল, কিন্তু মাত্র 4 বছরের মাথায় আমাদের এই বাংলা অঞ্চল থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করে দেওয়া হয়। তো এইটা নিয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে নারাই। তাহলে নারা হচ্ছে এই যে ধানের নিচের দিকের যে অংশটা থাকে, এইটা নিয়ে লেখা হয়েছে। তো নারাই উপন্যাসের বেসিক্যালি শুরুটা হয়েছে এরকম, যে এখানে একজন মেয়ে থাকে, তার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবং তার হচ্ছে আহ, যে একটা ছেলে হয়, বাচ্চা হয় আর কি, ছোট ছেলে রাইখা তার বাবা মারা যায়। অর্থাৎ ওই যে নায়িকা বা ওই যে মেয়ে, তার স্বামী মারা যায় অল্প বয়সে। তখন তো বুঝিনি, একটা 17-18 বছরের বয়সের মেয়ে, তার স্বামী মারা গেছে, তখন কি হবে। তখন সবাই তার দিকে একটা কুদৃষ্টি দেয় আর কি, তাকে বিভিন্ন ভাবে হচ্ছে প্রলোভন আহ, দিয়ে তাকে হচ্ছে ভোগ করতে চায়। তেমন একটা অবস্থায় হচ্ছে সে একটা ভালো লোকের সন্ধান পায় এবং তাকে সে বিবাহ করে। তো এই ঘটনার সাথে তাদের দারিদ্র্য এবং ওই অঞ্চলে যে কৃষক আন্দোলন, এইটার সমন্বয় ঘটানো হয়েছে। না, ইলামিত্রের হাজবেন্ড আগেই মারা গেছিল। ইলামিত্রের হাজবেন্ড আগেই মারা গেছে। তো ফলে এই হচ্ছে নারাই উপন্যাস। এটা নিয়ে রিসেন্টলি প্রশ্ন আসছে, তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটা, তাই নারাই উপন্যাস। এটা হচ্ছে কৃষকদের ওই অঞ্চলের আন্দোলন নিয়ে এটা লেখা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আর পড়তে পারি যাত্রা। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। মুক্তিযুদ্ধের সময় যারা এরকম যাত্রা করছে শরণার্থী হিসেবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে, তাদের ঘটনা নিয়ে এটা লেখা হয়েছে। আর একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে প্রদোষে প্রাকৃত জন। এটা বেশ ইম্পর্টেন্ট, নারাইয়ের পরে যদি ইম্পর্টেন্স থাকে তাহলে প্রদোষে প্রাকৃত জন। এখন পর্যন্ত বিসিএস আসে নাই, তবে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তো এইটা দিয়ে বোঝানো হয়েছে, দুইটা শব্দটা একটু মানে বোঝেন। প্রদোষ একটা কথা, আর প্রাকৃত একটা কথা। প্রাকৃত মানে হচ্ছে যে একেবারে প্রান্তিক পর্যায়ের। আপনারা তো প্রান্তিক শব্দটার সাথে পরিচিত। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেউ আছেন নাকি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা জায়গা আছে, নাম হচ্ছে প্রান্তিক।
তো প্রান্তিক মানে কি, একেবারে কান্ট্রি সাইডে যারা থাকে, যারা একেবারেই মানে দরিদ্র মানুষ, যারা একেবারেই ক্ষমতা বলয়ের কাছাকাছি নাই, ঠিক আছে, অসহায়, এই মানুষদেরকে বলা হয় প্রান্তিক মানুষ। তো তাদেরকে প্রাকৃত বলা হয়তো। ঠিক আছে, আমরা একটা ভাষা পড়ছি না যে বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। না, আমি জাবিতে পড়ি নাই, আমি জাবিতে ঘুরতে যাইতাম মাঝে মধ্যেই, তো ওই প্রান্তিক ওই অঞ্চলে ঘুরতে গেছি, এই জন্য যেহেতু শব্দটা আসলো, জিজ্ঞেস করলাম কেউ হচ্ছে ওইখানে আছেন কিনা। তো প্রাকৃত হচ্ছে আহ, মানে ওই যে প্রাকৃত একটা ভাষা, মানে একেবারে সাধারণ মানুষের ভাষা, যেটা সেটা কি প্রাকৃত ভাষা বলা হয়তো। তো আপনারা হয়তো পড়ছেন যে প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয় আর কি। তো ওই প্রাকৃত বলতে একেবারে দরিদ্র শ্রেণী মানুষ, যারা প্রান্তিক অঞ্চলের মানুষ, তাদেরকে বোঝানো হয়েছে। তো এইটা বেসিক্যালি সময়কালটা 1200 সালের। অর্থাৎ যখন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করবে, তখন লক্ষণ সেন ক্ষমতায়। ওই সময়ে আসলে এই অঞ্চলে ছিল দুইটা সম্প্রদায়, একটা হচ্ছে বৌদ্ধ এবং একটা হচ্ছে হিন্দু। এখনো মুসলমানদের আবির্ভাব ঘটে নাই। তো ফলে ওই সময়ে এই হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, রাজ শাসনে ছিল হিন্দুরা, তারাই বা কেমন ছিল, জমিদাররা কেমন ছিল, এইভাবে যে একেবারে সাধারণ মানুষের ইতিহাস, এইটা প্রদোষে প্রাকৃতিক উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রদোষ মানে হচ্ছে যখন আপনার বিকেল বেলা, আমরা যেটাকে গোধূলি বলি, ওই গোধূলির আর একটা সমার্থক শব্দ হচ্ছে প্রদোষ। মানে যখন একেবারে অন্ধকার, মানে আলো চলে গেছে আবার পুরোপুরি অন্ধকারও না, আবসা আবসা দেখা যায়। অর্থাৎ এটা দিয়ে বুঝাইছে দুইটা যুগের মাঝামাঝি সময়, একটা হচ্ছে হিন্দু শাসন শেষ হবে 1204 সালে, আর মুসলিম শাসন শুরু হবে, মানে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করবে। ওই সময়টাকে বলা হয়েছে প্রদোষ, মানে যুগ সন্ধিক্ষণ বলা যায়। আর ওই সময় প্রাকৃতজন কেমন ছিল, মানে হিন্দু বৌদ্ধদের মধ্যে যারা একেবারে প্রান্তিক পর্যায়ের, যারা একেবারে গরিব দুঃখী, তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল। তো এখানে বোঝানো হয়েছে, বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে আসলে ব্রাহ্মণ্য প্রথা এতটাই প্রকট ছিল, জমিদাররা এতটাই শক্তিশালী ছিল, যে আসলে গরিব মানুষের তেমন একটা অধিকার ছিল না। ফলে হিন্দু এই অঞ্চলের শাসক হোক কিংবা মুসলিমরা এই অঞ্চলের শাসক হোক, তাতে এই প্রাকৃত জনদের আসলে কোনো মাথা ব্যথা ছিল না। তার কারণ আহ, শাসকদের সাথে তাদের তেমন কোনো সম্পর্কই ছিল না, সবাই এসে তাদেরকে শোষণ করতো। তো এটাই বোঝানো হয়েছে। তাহলে এইটা যদি বলা হয় নিচের কোনটি তুর্কি আক্রমণকালীন ঘটনা নিয়ে লেখা হয়েছে, ফলে এটা কিন্তু প্রদোষে প্রাকৃতজন, তুর্কি আক্রমণকালীন কিংবা বখতিয়ার খলজির বাংলা আক্রমণের কাছাকাছি সময় এটা বলা হয়েছে। ফলে এইখানে আপনার আর্য অনার্য কিংবা মুসলিম হিন্দু, এই ব্যাপারগুলো এখানে ফুটে উঠছে। তার মানে একটা প্রায় এটাকে কিন্তু বলা যায় 1000 বছর পুরনো ঘটনা নিয়ে এসে কিন্তু উপন্যাসটা লেখছে। তার মানে 1200 সালের, এখন প্রায় 2000+ সাল বা 1000 বছর পূর্বের ঘটনা নিয়ে এই উপন্যাসটা লিখছে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে বাকিগুলো না দেখলেও চলবে। তার ত্রয়ী উপন্যাস আছে, মানে একটা উপন্যাসের 3টা পার্ট, সিকুয়াল 3টা, এটাকে বলা হয় ত্রয়ী উপন্যাস। প্রথমটার পার্ট হচ্ছে দক্ষিণায়নের দিন, পূর্বরাত্রি পূর্বদিন এবং কুলায় কাল স্রোত। তাহলে এইটাকে একত্রে বলা হয় ত্রয়ী উপন্যাস। এটা শওকত আলী লেখছেন। তাহলে এখান থেকে আমরা এই 3টা জানলাম, পিঙ্গল আকাশ, নারাই যাত্রা, প্রদোষের প্রাকৃতজন, আর তার ত্রয়ী উপন্যাস আছে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা একটু সামনে আগাই। শওকত আলী, আপনাদের কি ব্রেক এখন দিব একটু বলেন তো? ব্রেক দিব? আচ্ছা, দিব না, আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাই এটা শেষ করি, এটা শেষ করে 5 মিনিট পরে ব্রেক দিই আপনাদের। শেষ করে দিব একেবারে না? ক্লাস শেষ আচ্ছা, সবাই বলছেন ক্লাস একবার শেষ করতে, তাইলে একবার টেনে নেই, কি বলেন? তাহলে 10 মিনিট সেভ হবে, 10-15 মিনিট সেভ হবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আপনার যেহেতু ক্লাসের ব্রেকের পক্ষে না, আমরা তাহলে ব্রেক ব্রেক না দিয়ে একবার শেষ করে দিব। ওকে, থ্যাংক ইউ। দেখেন শওকত আলী, এটাই বলতেছিলাম, প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে তুর্কিদের আক্রমণ, তুর্কিদের বলতে সেই বখতিয়ার খলজির আক্রমণ এবং সেন রাজাদের শাসনামলে সাধারণ মানুষের কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে প্রদোষ বলতে কি বোঝায়, প্রাকৃত বলতে কি বোঝায়, এটা এখানে বলা হয়েছে, এটা আমি বললাম। আর হচ্ছে এখানে গল্পগ্রন্থ না দেখলেও চলবে, তবে এটা একটু চাইলে দেখতে পারেন। এরপর ডক্টর আনিসুজ্জামান, তাকে নিয়ে আমাদের না পড়লেও চলবে। তো ডক্টর আনিসুজ্জামান একজন প্রথিতযশা অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের। তবে তাকে নিয়ে বিসিএস কিংবা চাকরি পরীক্ষায় প্রশ্ন খুব একটা আসে না। যদি কেউ বেশি পড়তে চান তাইলে একটু তার গবেষণাগুলো একটু দেখতে পারেন। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, আমার 71, যদি এগুলো নিয়ে এখন প্রশ্ন আসার পসিবিলিটি কম। স্বরূপের সন্ধানে তার আত্মজীবনী, কাল নিরবধি, এই চারটা একটু দেখতে পারেন। আর যারা স্কিপ করতে চান তাদের না দেখলেও চলবে। এরপরে মাহমুদুল হক, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা 2টা উপন্যাস পড়বো তার। একটা হচ্ছে কালো বরফ, আর একটা হচ্ছে জীবন আমার বোন। তো এই কালো বরফটা হচ্ছে
1947-এর দেশভাগ নিয়ে। এখানে হিন্দু মুসলমানদের সংঘাত, সাম্প্রদায়িক দাঙ্গা এবং দেশ বিভাগের ফলে মানুষজন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্যাপারগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর জীবন আমার বোন, এটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। ফলে কালো বরফ প্রশ্ন আসে যে কালো বরফ এটার বিষয়বস্তু কি? দেশভাগ। আর জীবন আমার বোন এটার বিষয়বস্তু কি? 1971-এর মুক্তিযুদ্ধ। তো এইটার ঘটনা একটু বলি। এটার চরিত্র নিয়ে প্রশ্ন আসছিল 44 বিসিএস এ। এইখানে যে নায়ক, তার নাম হচ্ছে খোকা। আর তার তিন বোন থাকে, রঞ্জু, মঞ্জু এবং অঞ্জু। তো শেষের দুই বোন পানিতে ডুবে মারা যায়। মামা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বড় বোন রঞ্জু শুধু বেঁচে থাকে। তো ফলে খোকা বড় ভাই, আর তার এক বোন বেঁচে থাকে রঞ্জু, এবং রঞ্জুকে দেখভাল করার দায়িত্ব করে খোকার উপর। এইটাই তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় পৃথিবীতে বেঁচে থাকার জন্য। তবে খোকা আবার বোহেমিয়ান, সে হচ্ছে একটু ভবঘুরে টাইপের। সে ওইরকম ডিসিপ্লিন লাইফ লিড করে না, কিন্তু সে জীবনে বেঁচে থাকতে যায় একমাত্র রঞ্জুর জন্য আর কি, তার বোনের জন্য। তো এর মধ্যেই মুক্তিযুদ্ধ চলে আসে, এবং মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে, এইটাই উপন্যাসে আলোচিত বিষয়। তো ফলে প্রশ্ন আসছিল খোকা, রঞ্জু এইগুলো মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? তো ফলে জীবন আমার বোন, যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তবে এই বোন হচ্ছে রঞ্জু, আর নায়ক হচ্ছে খোকা। আচ্ছা, তাহলে এখান থেকে এই দুইটা পড়লেই হবে, কালো বরফ দেশ বিভাগ নিয়ে, আর জীবন আমার বোন মুক্তিযুদ্ধ নিয়ে। এরপর আসে আব্দুল্লাহ আল মামুন, তিনি আবার নাট্যকার। সে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু নাটক লেখছে, এগুলো আমরা পড়বো। খুব বেশি পড়ার দরকার নাই। এখানে আমরা পড়বো, দেখেন, এখনো দুঃসময়, সুবচন নির্বাসনে, এখনো ক্রীতদাস এবং কোকিলারা, এই চারটা আমরা পড়বো। এই দেখেন, এখানে কি বলা হয়েছে, এখনো দুঃসময়। এইটা মুক্তিযুদ্ধের পরবর্তীতে আসলে যারা মুক্তিযোদ্ধা তাদের জীবন মানের পরিবর্তন হয় নাই, যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, তাদের জীবন মানের পরিবর্তন হয় নাই, এইটাই বলা হয়েছে এখানে। সুবচন নির্বাসনে এখানেও দেখানো হয়েছে যে মুক্তিযুদ্ধ পরবর্তীতে এই অঞ্চলের, ঢাকা শহরের যে আসলে অস্থির অবস্থা, সেটা এখনো ঠিক হয় না। মানুষজন এখনো লুটতরাজ করে, চাঁদাবাজি করে, এই ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই এখনো কৃতদাস এখানেও সেম। এখানে একজন মুক্তিযোদ্ধা থাকে যে তোমার আপনার ঢাকায় একটা বস্তি আছে, গলাচিপা বস্তি। এই গলাচিপা বস্তিতে একজন মুক্তিযোদ্ধা, যার নাম হচ্ছে বাক্কা মিয়া। সে হচ্ছে মুক্তিযুদ্ধ করছে যাতে তার জীবন মানের পরিবর্তন ঘটে। কিন্তু মুক্তিযুদ্ধ শেষেও দেখা গেল সে এখনো মানুষের বাড়িতে যায় কাজ করে, দিনমজুরি করতে হয়, ফলে এখনো সে কৃতদাসের মতো জীবনযাপন করতেছে। তো এই সবগুলোই দেখা যায় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের শ্রমিক শ্রেণীর জীবন মানের যে পরিবর্তন হয় নাই, সেই ব্যাপারটা এখানে ফুটাই তুলছে। আর কোকিলারা বেশ জনপ্রিয় একটা নাটক। এটা হচ্ছে এক চরিত্র নির্ভর নাটক। এক চরিত্র নির্ভর। এইখানে একজন নায়িকা থাকে, শুধু একটা নারী থাকে, তার নাম হচ্ছে কোকিলা। এখানে বলা হয়েছে যে বাংলাদেশে আসলে তিন টাইপের নারী আছে। এখানে হচ্ছে মানে একজন নারী তিনটা পার্টে অভিনয় করে। তো একটাই দেখায় সে হচ্ছে একেবারে অবলা প্রাণী, সে কোনো কথাবার্তা বলতে পারে না, সে নির্যাতনের শিকার হয়, শেষ পর্যন্ত সে হচ্ছে কি হয়, তাকে চোর সাব্যস্ত করে তাকে হচ্ছে মেরে ফেলা হয় আর কি। সে সুইসাইড করে, মানে বাধ্য হয়ে আর কি, সামাজিক চাপে। আরেকটা দেখানো হয় যে আরেক কোকিলা আছে, সে হচ্ছে তার হাজবেন্ডের বাসায়, মানে একেবারেই হাউস ওয়াইফ হিসেবে কাজ করে, তার স্বাদ আহ্লাদের কোনো দাম নাই, তার স্বামী তাকে খুব একটা গুরুত্ব দেয় না। আর থার্ড যে কোকিলা, সে হচ্ছে স্বাধীন চেতা, সে সকল অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করে যায়। এইভাবে বুঝাইছে যে বাংলাদেশের আসলে নারী সমাজে তিন ধরনের প্রতিনিধি আছে। এইটা হচ্ছে এক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, তাইলে যদি বলা হয় এক চরিত্র নির্ভর নাটককে কোনটি, তাইলে কোকিলারা। এইটা দিয়ে কোকিলা বলতে বাংলাদেশের সমাজে যত নারী আছে তাদের তিনটা শ্রেণী নারীকে এখানে প্রতিনিধিত্ব করা হয়েছে। তো এখান থেকে এই চারটাই পড়বো। এই তিনটা হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তীতে যে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটে নাই, সেটা নিয়ে। আর কোকিলারা হচ্ছে এক চরিত্র নির্ভর নাটক, এখানে নারীদের অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে। এই চারটাই আমরা এখান থেকে পড়বো আব্দুল্লাহ আল মামুনের নাটক। আচ্ছা, দেখেন, এখানে একটা পোল কোশ্চেন আছে, এটা হয়তো পারবেন না, একটু কঠিন আছে। একই দূরে যেন শব্দ শুনি যমুনার, হঠাৎ ভাঙতে আসে ক্ষেতের কিনার, স্রোতের আঙুল দিয়ে খালি হাসরায়, ভিটার তলের মাটি যমুনা সরায়। লাইনগুলো পাওয়া যায়, এটা পায়ের আওয়াজ পাওয়া যায়। নারী শুধু নির্যাতিত হয়, কিন্তু পুরুষ নির্যাতিত হতে দেখা যায় না। এই কি বলেন ইরশাদ, পুরুষ তো নির্যাতিত হয়। এই কিছুদিন আগে পুরুষ একটা সমাবেশ করছে মাঝে মধ্যে, যে পুরুষ নির্যাতনের জন্য আইন দরকার। বুঝতে পারছেন? পুরুষ নির্যাতন হলে কারে বলবে, বলার তো কেউ নাই। এবং দেশে নারী নির্যাতন হলে আইন আছে, সে যে মামলা কইরা দেয়। কিন্তু পুরুষ নির্যাতন হলে তো কোনো আইন নাই, কোনো মামলা করার সুযোগ নাই, মানুষ হাসাহাসি করবে, বুঝছেন?
পুরুষরা আরো বেশি নির্যাতিত নারীদের থেকে বর্তমান অবস্থায়। কি বলেন বাকি যারা আছেন, আমার সাথে কি একমত আপনারা? হ্যাঁ, এই যে ছেলেরা একমত হবে, তারা বলবে হ্যাঁ, যদিও অনেকেই বিয়ে শাদী করে নাই কিন্তু তারা বুঝতেছে এখনই। তাই সবাই আমার সাথে সহমত, দেখছেন? আচ্ছা, আবার নারীরা একমত হবেন না, যাই হোক, এটা আসলে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে, তাইলে এই পায়ের রস পাওয়া যায়, এটা বোঝানো হয়েছে, এই যে আমরা পড়ছিলাম সৈয়দ শামসুল হকের। আচ্ছা, এখানে বোঝানো হয়েছে যে পাকিস্তানি যারা রাজাকার ছিল তাদের ভিটার তলে মাটি সরে যাচ্ছে আর কি, মুক্তিযোদ্ধারা আসতেছে, এই ইঙ্গিতটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আছে আমাদের আহমদ ছফা। আহ, তিনি হচ্ছে একজন প্রতিবাদী টাইপের লেখক ছিল। এই পুরুষকে আবার কে নির্যাতন করে কি বলেন হাবিবা? পুরুষকে কে নির্যাতন করে বলেন? তার ওয়াইফ নির্যাতন করে, আর কে করবে? শারীরিক নির্যাতনটাই তো নির্যাতন না, মানসিক নির্যাতনটা বড় নির্যাতন, বুঝছেন? মানসিক নির্যাতনের উপরে কোনো নির্যাতন হয় না। আচ্ছা, তাহলে আহমদ ছফা, এই আহমদ ছফাকে জনপ্রিয় করছে আমাদের বর্তমান সময়ে। হ্যাঁ, এর রাকিব ওনার সব লেখা পড়ছে, ওনার লেখার একটা আলাদা স্টাইল আছে। তো আমাদের বর্তমানে যে একজন বুদ্ধিজীবী আছে সলিমুল্লাহ খান, এই সলিমুল্লাহ খানের যদি কোনো ভাষণ শুনেন, তাহলে দেখবেন সে যদি 5 লাইন কথা বলে তাইলে এক লাইনে অবশ্যই আহমদ ছফা আসবে, আর এক লাইনে আব্দুর রাজ্জাক আসবে, এই দুইজনকে নিয়ে সে বলবেই। কারণ এই দুইজনকে সে খুব সমীহ করে, সে এই দুজনকে খুব মানে আর কি। তো ফলে এই আহমদ ছফার কথা তার ইসে চলে আসে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওনার শিষ্য হচ্ছে সলিমুল্লাহ খান। তাহলে আহমদ ছফা, সে হচ্ছে কি করছে, সে বেশ প্রতিবাদী টাইপের লেখক ছিল। সে হচ্ছে এবং ডেয়ারিং ছিল বেশ, আমরা এই সামনে আস্তে আস্তে দেখবো। তা সে বাংলাদেশের প্রথম পত্রিকা প্রকাশ করছে প্রতিরোধ, সে কলকাতায় চলে গেছিল 1971-এর মুক্তিযুদ্ধের সময়, শরণার্থী হিসেবে সে কলকাতায় আশ্রয় নিয়েছিল। ওখানে বৈশা সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অর্গানাইজ করার জন্য প্রতিরোধ নামে হচ্ছে একটা পত্রিকা প্রকাশ করে, যেটা বাংলাদেশের প্রথম পত্রিকা। তার উপন্যাস আছে এই জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেমন দেখেন অলাত চক্র আছে, এখানে আমরা পড়বো, ওঙ্কার পড়বো। এই অলাত চক্র হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, এইখানেও এই শরণার্থী জীবনটা বলা হয়েছে, কলকাতায় মানুষজন গিয়ে মানবেতর জীবনযাপন করতেছে, এটা এখানে ফুটাই তোলা হয়েছে। আর ওঙ্কার যেটা, এটা 1969 এর গণ অভ্যুত্থানকে নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, এখানে 1969 সালে গণ অভ্যুত্থানে আইয়ুব খানের কিভাবে পতন ঘটে, আইয়ুব খানের পতনের ফলে আইয়ুব খানের যারা সুবিধাভোগী থাকে, আইয়ুব খানের যারা এই দালাল থাকে, তাদের কি পরিণতি হয়, এটা ওঙ্কার উপন্যাসে বোঝানো হয়েছে। তো এইটার ঘটনা হচ্ছে ওঙ্কারের, এইখানে এই আইয়ুব খানের অনুগত একজন লোক থাকে, তার মেয়ে থাকে একটা, সে আবার বোবা, কথা বলতে পারে না। তো পরবর্তীতে এই বোবা মেয়েকে বিবাহ করে আর একজন একটা ছেলে। তো কেন বিবাহ করে? কারণ যে বোবা মেয়েকে বিবাহ করলেও তার শ্বশুর হচ্ছে আইয়ুব খানের খুব কাছের লোক, এই জন্য সে ক্ষমতা খাটাইতে পারবে, এই ক্ষমতার লোভে সে এই বোবা মেয়েকে বিবাহ করে। তো ফলে এই জামাই এবং হচ্ছে শ্বশুর দুইজনই হচ্ছে পাকিস্তানপন্থী, অর্থাৎ আইয়ুব খানপন্থী। শেষে দেখা যায় যে 1969 সালে যে গণ অভ্যুত্থান, মানুষজন রাস্তায় নেমে আসছে, এই যে স্বৈরাচারের পতনের দাবিতে তারা রাস্তায় নেমে আসছে, তখন এই বোবা মেয়েটা শেষ পর্যায়ে বলে ফেলে যে এই স্বৈরাচারের পতন চাই, বা বাংলাদেশের পক্ষে সে কথা বলে, যদিও সে বোবা, সে কথা বলতে পারে না, এই বলতে বলতে তার মুখ থেকে রক্ত পড়ে এবং সে মারা যায়। এটা দিয়ে বোঝানো হয়েছে যে আসলে জনগণ যখন জেগে ওঠে, বোবা জনগণ সবসময় বোবা থাকে না, যখন জেগে ওঠে তখন কিন্তু তারা শাসকের পতন ঘটাই ফেলে। তো এইটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিখ্যাত উপন্যাস। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে আপনারা পড়তে পারেন একজন আলী কেনানের উত্থান পতন, এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই যে এরশাদের শাসন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, রাজনৈতিক উত্থান পতনের কাহিনী, এইগুলো নিয়ে এখানে লেখা হয়েছে। আর আমাদের এখান থেকে পড়বো আমরা অর্ধেক নারী অর্ধেক ইস্যুটা একটু পড়তে পারেন, আর গাভী বৃত্তান্তরা পড়তে পারেন। এই দুইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটা ট্রেডিশন থাকে এই দুইটা বই পড়ার, আপনারা হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারেন দুইটা বই। তো এই গাভী বৃত্তান্ত, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি নবনিযুক্ত হয় এবং কিভাবে সে হচ্ছে চাটুকার বৃত্তি করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলে কতটা নৈতিকভাবে কতটা অধপতনে নিমজ্জিত, এইটার একটা বিবরণ এই গাভী বৃত্তান্তে দেওয়া হয়েছে আর কি। মানে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গরুর সাথে তুলনা করছে। গাভী মানে হচ্ছে তো গরু আর কি। তো এদের বৃত্তান্ত লেখা হয়েছে এখানে। আর অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, এইখানে হচ্ছে তার একজন প্রেমিকাকে নিয়ে লেখা হয়েছে। তার প্রেমিকাকে সে এতটাই ইয়া করতো, মানে যাকে হচ্ছে অর্ধেক নারী এবং অর্ধেক ঈশ্বরীর সাথে সে তুলনা করছে। তো এটা খুব সম্ভবত অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। এখানে সে শামীম শিকদারকে নিয়ে লেখছে এটা। শামীম শিকদার হচ্ছে একজন বিখ্যাত পেইন্টার, একজন নারী। যদি আপনারা হয়তো তার জিনিস পড়ছেন, এই যে অপরাজয় বাংলার পাশে যে স্বোপার্জিত স্বাধীনতা আছে, স্বাধীনতা সংগ্রাম আছে, সেইগুলা কিন্তু ভাস্কর শামীম শিকদার।
তো সে যখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন আহমদ ছফা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা হয়, যদিও সেই প্রেম টিকে না। এটা নিয়ে সে এটা লিখছে আর কি। তার প্রবন্ধ একটু আমরা দেখতে পারি এখানে, জাগ্রত বাংলাদেশ, এইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো পরে জাগ্রত বাংলাদেশ এইটা হচ্ছে একটা প্রবন্ধ। 1971-এর মুক্তিযুদ্ধের সময় এটা প্রথম লেখা হয় এই প্রবন্ধ গ্রন্থটা। ফলে আমরা দেখলাম সে একটা পত্রিকা বের করছে, প্রতিরোধ, এবং সে একটা প্রবন্ধ লিখছে জাগ্রত বাংলাদেশ, যে বাংলাদেশ সব সময় জাগ্রত থাকবে, কোনো শত্রুর বিরুদ্ধে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। এই মেসেজটা এখানে বলা হয়েছে। আচ্ছা, বুদ্ধিবৃত্তি নতুন বিন্যাস, সেটা একটু দেখতে পারেন। বাঙালি মুসলমানের মন, খুবই ফেমাস এটা, এটা যদি প্রবন্ধ দেয় এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। বাঙালি মুসলমানের মন। আর হচ্ছে যদ্যপি আমার গুরু। যদ্যপি আর গুরু বলতে এখানে আব্দুর রাজ্জাককে বুঝাইছে, বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, তার সরাসরি শিক্ষক। তো এই আব্দুর রাজ্জাককে নিয়ে লেখা হয়েছে। এখানে বলা হয়েছে আব্দুর রাজ্জাক এতটাই জ্ঞানী, এতটাই প্রতিভাবান, এইটার কিছু নমুনা এই প্রবন্ধ গ্রন্থে দেওয়া হয়েছে। ফলে এখান থেকে আমরা এই দুইটা পড়বো। এখন বলেন, আমরা এখন পর্যন্ত আজকে 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে দুইটা উপন্যাস পড়ছি। দুইটা উপন্যাস দেখে আপনারা বলতে পারেন কিনা, এক দুই দিয়ে আপনারা হচ্ছে একটু সংক্ষেপে কমেন্ট বক্সে বলেন দেখি পারেন কিনা। দুইটা উপন্যাস পড়ছি 1969 গণ অভ্যুত্থান নিয়ে। হুম। রাকিব বলছেন একটা চিলেকোঠার সেপাই, আর একটা কি? মুশফিকও বলছেন চিলেকোঠার সেপাই। আরেকটা কি? দুইটা 69-এর গণ অভ্যুত্থান নিয়ে দুইটা উপন্যাস পড়ছি আজকে আমরা। হ্যাঁ, ওঙ্কার, এক্স্যাক্টলি। তাহলে এই কেবল দেখলাম আহমদ ছফার ওঙ্কার এবং আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, এই দুইটা হচ্ছে আমাদের 69-এর গণ অভ্যুত্থান ভিত্তিক। এইভাবে একটু ঘটনাগুলো রিলেট করে পড়লে আমাদের জন্য সুবিধা হবে। তাইলে চিলেকোঠার সেপাই, আমরা এই সংক্ষেপে সেপাই লিখে রাখলাম, আর এখানে ওঙ্কার, এই দুইটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক। তাহলে আমরা সামনে আগাই। এই যে ওঙ্কার উপন্যাসটি 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা, যদ্যপি আমার গুরু, এখানে হচ্ছে আব্দুর রাজ্জাককে নিয়ে লেখা হয়েছে। নির্মলেন্দু গুণ, ভদ্রলোক এখনো জীবিত। এই নির্মলেন্দু গুণকে বলা হয় বাংলাদেশের কবিদের কবি, এই যে বলা আছে, তাকে বলা হয় বাংলাদেশের কবিদের কবি। কারণ আহ ইয়াং সমাজে যারা লেখক, যারা কবি হয়েছে, তারা তাকে দেখা কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করছে। ফলে এটা বেশ তিনি ইয়াংদের মধ্যে বেশ জনপ্রিয় একজন কবি, এজন্য তাকে কবিদের কবি বলা হয়। 1960-70-এর দশকে সে লেখালেখি শুরু করে, এবং পরবর্তী যত কবি হয়েছে তার কবিতা পড়েই কবি হওয়ার বাসনা জাগছে তাদের। তো তার কিছু কাব্যগ্রন্থ আছে, আমরা পড়ি। প্রেমাংশুর রক্ত চাই তোর প্রথম কাব্যগ্রন্থ। দূর হ দুঃশাসন, এটাই তিনি সেনা শাসনের বিরোধিতা করছে। সেনা শাসন বাতিল করে তিনি হচ্ছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাইতে চাইছে। না প্রেমিক না বিপ্লবী, ইসক্রাইট আজ রাজনৈতিক কবিতা, এখানে রাজনৈতিক কবিতা স্থান পাইছে। আপনারা জানেন কিনা, নির্মলেন্দু গুণ হচ্ছে শেখ হাসিনার বন্ধু আর কি। তো এই জন্য হচ্ছে সবকিছুতেই তার একটু আওয়ামী লীগের প্রতি বা শেখ মুজিবের প্রতি একটা, তার আলাদা একটা ভালো লাগা কাজ করে আর কি। চাষাভূষার কাব্য, এটা বেশ ফেমাস এই কারণে, দেখেন মানে চাষাভূষাকে নিয়ে কেউ কাব্য বা কবিতা রচনা করে নাই, এটা নামটাই বেশ মানে খুব ইন্টারেস্টিং, চাষাভূষার কাব্য, ফলে পরীক্ষা আসতে পারে। তাতে কিছু ভ্রমণ কাহিনী আছে, ভলগা, সে রাশিয়া ঘুরতে গেছিল। তো আর একটু কথা বলে রাখি, সে ছিল সমাজতান্ত্রিক ঘরানায় বিশ্বাসী। ঠিক আছে, এই জন্য সে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ঘুরতে গেছিল, সমাজতান্ত্রিক ঘরানায় বিশ্বাসী। তো সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন সে হচ্ছে এই কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত ছিল। এই জন্য সে হচ্ছে, তার নামে হুলিয়া জারি হয়, হুলিয়া মানে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। ঠিক আছে, এই জন্য তাকে হচ্ছে পালিয়ে পালিয়ে বেড়াইতে হয়। এটা নিয়ে সে একটা কবিতাও লিখছে, হুলিয়া, বেশ বিখ্যাত একটা কবিতা। এটা নিয়ে পরে একটা ডকুমেন্টারিও বানানো হয়েছে। আপনার ইউটিউবে চাইলে সার্চ দিতে পারেন হুলিয়া নামে। এটা তানভীর মোকাম্মেল, এটা আবার ইয়া করছে, পরিচালনা করছে, যেখানে আসাদুজ্জামান নূর এই চরিত্র অভিনয় করছে। কি কেন রাকিব? কেন বলছো, কিসের জন্য কেন বলছেন আমি বুঝতে পারি না, একটু প্রশ্নটা করেন আবার। তাহলে এখানে একটা একটু পড়বো, তার প্রথম কাব্যগ্রন্থটাই বেশ ফেমাস হয়, আর বাকি তিন চারটা যেটা একটু একটু পড়বো। হ্যাঁ, শেষ পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই তো আর কি, সে হুলিয়া সে মানে ইয়া কইরা ছিল আর কি, সে আইয়ুবের শাসনের বিরোধিতা করছে, আইয়ুবের শাসনের সমালোচনা করছে, কমিউনিস্ট ছিল। এই কারণে হচ্ছে তার নামে হুলিয়া জারি করছে আর কি। যারা সমাজতান্ত্রিক তাদের তো ওই সময় পাকিস্তান আমরা নিষিদ্ধ করা হয়েছিল, রাজনীতি করতে পারবে না। তো পরে সে বিভিন্ন জায়গায় ইয়া করছে, সে ফার্মাসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল, বাট এই হুলিয়া নিয়ে সে পলাতক ছিল দেখা সেই ডিপার্টমেন্ট ছেড়ে দেয়, পরবর্তী আবার বাংলা ডিপার্টমেন্টে সে ডিগ্রি করে আর কি। তো তার জীবনে সে বেশ মেরিটোরিয়াস ছিল, বাট এই সমাজতান্ত্রিক রাজনীতির জন্য সে জীবনে তেমন কিছুই পায় না আর কি।
আচ্ছা, উপন্যাস পড়তে হবে না, গল্প গ্রন্থ পড়তে হবে না, তার আত্মজীবনীও এখান থেকে আর পড়তে হবে না। এই দেখেন তার প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশু রক্ত চাই, ইসকা রাজনৈতিক কাব্য, বিখ্যাত কবিতা হুলিয়া, যেটা তার জীবন কাহিনী লেখা হয়েছে, পরবর্তী তানভীর মোকাম্মেল একটা চলচ্চিত্র নির্মাণ করছে। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এইখানে সে বঙ্গবন্ধুর প্রেস করছে 7 মার্চে তার যে ভাষণ, সেটার খুব প্রশংসা করছে। ফলে এখন মনে হয় না এটা নিয়ে আসবে, তাকে নিয়েও আসার পসিবিলিটি কম। তো দুই তিনটা আমরা যেটা করে নিলাম এটাই পড়বো। আচ্ছা, এরপরে চলে গেল হুমায়ুন আজাদ। তিনি একজন প্রগতিশীল লেখক, তাকে নিয়েও এখন আসার পসিবিলিটি কম। প্রগতিশীল লেখক ছিলেন। তো তার প্রথম উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল। আব্বুকে মনে পড়ে, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কিশোর উপন্যাস। একটা বাচ্চা ছেলে, তার 3 সাড়ে 3 বছর বয়স। তার বাবা মুক্তিযুদ্ধে গেছে 71 সালে, পরে আর ফিরে আসে নাই। তো তখন ওই সে যখন বড় হয় তখন তার মনে পড়ে যে 3 বছর বয়সে, 4 বছর বয়সে সে তার বাবাকে কেমন দেখছিল, সেটাই সে মনে করে। এইটা যেন মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস। সে প্রথা বিরোধী লেখক। তো এখানে সে হচ্ছে মানে অনেক রাজনৈতিক সমালোচনা করছে, বিশেষ করে জামাতে ইসলামী সে অনেক সমালোচনা করছে 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য, তাদের গণহত্যার জন্য। এটার জন্য হচ্ছে তাকে 2004 সালের বই মেলায় হচ্ছে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে সে যদিও কোনো রকমে বেঁচে যায়, সে মনে করে যে বাংলাদেশে থাকলে তার জীবন নাশ হইতে পারে, এই জন্য সে পরবর্তীতে একটা স্কলারশিপ নিয়ে সে জার্মানি চলে যায়। তবে জার্মানি গিয়ে সে রহস্যজনকভাবে সেখানে তার হোটেলে তার মরদেহ পাওয়া যায়। তো এই জন্য তার প্রথাবিরোধী লেখক, বা তিনি হচ্ছে রাজনৈতিক দলের, বিশেষ করে ইসলামপন্থী যারা রাজনীতি করে, কিংবা হচ্ছে বাংলাদেশের যে আহ, ধর্মভিত্তিক যে ব্যাপারটা, এটা নিয়ে আসে তিনি অনেক সমালোচনা করছেন আর কি। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে তাকে বিতর্কিতও বলা হয় আর কি। তো যাই হোক, তার কিছু কাব্যগ্রন্থ আছে। তার প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটা পরীক্ষায় আসছে। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটা কার লেখা? হুমায়ুন আজাদের লেখা। না, এইখান থেকে এই দুইটাই পড়তে পারেন। এই নামগুলো বেশ ইন্টারেস্টিং। যতই গভীরে যাই মধু, যতই পরে যাই নীল, কাফনে মোরা অশ্রুবিন্দু। আচ্ছা, আর তিনি হচ্ছে ভাষা নিয়ে বেশ গবেষণা করছে। তার একটা বিখ্যাত ভাষাতত্ত্বের গ্রন্থের নাম হচ্ছে বাংলা ভাষার শত্রু মিত্র, এটা একটু দেখতে পারেন। তো তার উপন্যাসের মধ্যে আমরা পড়তে পারি 56,000 বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, পাকসার জমিন সাত বাঁধ। দেখেন, এটা 2004 সালে লেখছিল। এইটা বের হওয়ার পরেই সমালোচনা হতে থাকে এইখানে। এটা পাকিস্তানের জাতীয় সঙ্গীত, পাকসার জমিন সাত বাঁধ। এটা দিয়ে বলছে পাকিস্তানের জমিন এটা হচ্ছে পবিত্র, এইখানে কোনো অপবিত্র কিছু নাই। তো ফলে এটা যে সে ব্যঙ্গার্থে বলছে যে 1971 সালে এই পাকিস্তানের মাটিতেই, এই পূর্ব পাকিস্তানের মাটিতেই গণহত্যা চালানো হয়েছে। সেখানে পাকিস্তানিরা গণহত্যা চালাইছে, তাদের দোসর ছিল যারা রাজাকার। তো সেই একটা রাজনৈতিক দলকে সে সমালোচনা করছে। পরবর্তীতে দেখা যায় তাকে ছুরিকাঘাত করা হয় বাংলা একাডেমি বইমেলায়। তো এবং ওই বছরই সে মারা যায়। কিশোর রচনা আছে কিছু, আপনারা হয়তো এগুলো পড়ছেন। যারা বিসিএস পড়াশোনা শুরু করে প্রথমে এই দুইটা বই পড়ে বাংলার জন্য, লাল নীল দীপাবলি এবং কত নদী সরোবর। খুব সহজ ভাষায় সাহিত্য এবং ভাষার ইতিহাসটা হুমায়ুন আজাদ লেখছে। আর যারা পড়েন নাই, চাইলে নীলক্ষেত থেকে কিনে নিতে পারেন। খুবই কম দাম, 40-50 টাকা করে আগে নিত, এখন হয়তো 20-30 টাকা বেশি নিতে পারে প্রতিটায়। আর তার কিছু প্রবন্ধ আছে যেগুলো নিষিদ্ধ হয়েছে, এই জন্য তাকে বিতর্কিত বলা হয়। নারী নামে সে একটা প্রবন্ধ গ্রন্থ লেখছে, যেখানে সে নারীবাদী লেখক বলা হয়, এই জন্য তাকে, যেটা হচ্ছে নিষিদ্ধ ছিল। 1995 সালে এটা নিষিদ্ধ করা হয়। আহ, আর এইখান থেকে এই শামসুর রহমানটা দেখতে পারেন, শামসুর রহমান নিঃসঙ্গ শিরোপা, শামসুর রহমানকে সে নিয়ে লিখছে। তাহলে এখান থেকে এই কটা পড়লে আমাদের মোটামুটি হবে। তার উপন্যাস পড়বেন 3টা, যদিও এখন তাকে নিয়ে আসার পসিবিলিটি কম, তারপরও এইটা একটু দেখবেন, একটু রিডিং করলে মনে থাকবে আর কি। আমরা একটু সামনে যাই। হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদকে নিয়ে বিসিএস এর প্রশ্ন খুব একটা আসে না। তবে তাকে নিয়ে যেটা আমাদের পড়তে হয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক তার কিছু উপন্যাস আছে। আর এমনিতে আমরা হিমু, মিসির আলী এই সিরিজগুলো তো পড়ছি। তো হিমু, মিসির আলী পড়ছেন আপনারা? দেখি কে কে পড়ছেন বলেন। তরুণ সমাজকে উপন্যাসের প্রতি জনপ্রিয় করছে হুমায়ুন আহমেদ। দেখি আপনারা কে কে কি পড়ছেন। মিসির আলী সমগ্র আছে, হিমু সমগ্র আছে, মোটা মোটা বই, কিন্তু বেশ সহজবোধ্য, বেশ সাবলীল। একবার পড়া শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করে না, মানে শেষ না করে উঠতে ইচ্ছা করে না। পড়েন, মিসির আলী পড়লে বেশ ভালোই লাগে। তো আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন এই মিসির আলী পইরা, মিসির আলী তো দেখায় যে সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তো পরে আমার ইচ্ছা হয়েছিল যে তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। কিন্তু পরে দেখলাম বাস্তবতা বেশ ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু আবার মানে একটু কেমন টাইপের হয়, মানে তাদের একটু সাইকোলজিক্যাল, নিজেরাই এই সাইকোলজি নিয়ে ডিল করতে করতে অনেকের মধ্যে এই সাইকোলজিক্যাল সমস্যাও তৈরি হয়ে যায়। ঠিক আছে। তো এই মিসির আলী একটা রহস্যজনক চরিত্র।
সে লজিকের ভিত্তিতে চলে। আর হিমু হচ্ছে সে একেবারে বোহেমিয়ান, সে কোনো কিছু ধার ধারে না, জুতা পরে না, হলুদ পাঞ্জাবি পরে। আবার রূপাকে সে বিভিন্ন ভাবে ঘুরায়, তাকে বিয়ের কথা বলে না কিন্তু বলে তোমাকে ভালোবাসি। ঠিক আছে, এই ধরনের কোনো এইভাবে মানে বিভিন্ন উদ্ভট জিনিস হিমু পড়লে অনেক হাসি পায়, আবার মিসির আলী পড়লে অনেক রহস্য সম্পর্কে জানা যায়। তো এই দুইটা চরিত্রের মাধ্যমে তিনি ইয়াংদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আর বাকিগুলা আসলে ট্রেডিশনাল লেখা লেখা। তবে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু উপন্যাস আছে। যখন মুক্তিযুদ্ধ হয় হুমায়ুন আহমেদ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। তবে তার যে বড় ভাই জাফর ইকবাল, সে নিজেই লেখা রাখছে যে জাফর ইকবাল কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে হচ্ছে একটা ইয়া খনন করে কি বলে, আপনার সুড়ঙ্গ খনন করে রাখছে যে যদি মিলিটারি আসে এটা নিচে সে পালাবে আর কি। তো পরবর্তীতে হচ্ছে কিন্তু এই জাফর ইকবালই কিন্তু আবার মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বড় বড় কথা বলে আর কি। হ্যাঁ, রাকিব ওনার 80% 90% গার্বেজ, এটা ঠিক। মানে উনি হচ্ছে পরবর্তী জনপ্রিয়তা পাওয়ার ফলে অনেক সস্তা জিনিস লেখছে। কিন্তু ওই যে বললাম যে তাও মানুষ তার লেখা পড়ছে আর কি। আমাদের ইয়াং সোসাইটির যারা ফেসবুকের প্রতি আসক্ত ছিল তারা তো দেখা যায় উপন্যাস একেবারে ভুলেই গেছিল পড়াশোনা। তো তার হাত ধরে এই পাঠক প্রিয়তা আবার ফিরে আসে আর কি। তো সেই দিক থেকে তাকে ক্রেডিট দেওয়া যায়। তবে তার ম্যাক্সিমাম উপন্যাস হচ্ছে সাহিত্যের মানদণ্ডে সার্থক হইতে পারে নাই, কিন্তু সে পাঠক প্রিয় ছিল। তো এখনকার দিনে দেখা যায় যে কেউ পড়তেই চায় না, তো সেখানে যদি সাহিত্যিক মানদণ্ডে উত্তীর্ণ উত্তীর্ণ হয়ও তাতেও বা কি আসে যায়। কিন্তু সে ওইটা চিন্তা না কইরা সে হচ্ছে পাঠক প্রিয়তা বা ইয়াংদের মধ্যে আসলে আহ, উপন্যাস বা বই পড়ার একটা আহ, ইয়া ট্রেডিশন চালু করে দিয়ে গেছে। এই ক্ষেত্রে তাকে আমরা মানে অ্যাপ্রিসিয়েট করতে পারি আর কি। আচ্ছা, তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে নন্দিনী নরকে। একেবারেই মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরের বছরই প্রকাশিত হয়। সে তখন এইটা যখন লিখতেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে হাজী মোহাম্মদ মহসিন হলের স্টুডেন্ট ছিল। ওই অবস্থায় সে এটা বের করে। তো তার রুম নাম্বার ছিল 6 তলায় সে থাকতো আর কি। এটা নিয়ে তার অনেক লেখালেখিতে পাওয়া যায়। এই মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ইতিহাস পাওয়া যায় আর কি। তো উপন্যাস, আমরা তার উপন্যাস নিয়ে যেগুলো জানতে পারি, দেয়াল, এটা হচ্ছে তার সর্বশেষ উপন্যাস। এটা রাজনৈতিকভাবে বেশ বিতর্কিত আর কি। উম, তো এটা একটু দেখতে পারেন। দেয়াল তার রাজনৈতিক উপন্যাস। শঙ্খনীল কারাগার, এটাও প্রথম দিকের উপন্যাস। দারুচিনি দ্বীপ নিয়ে ছবি হয়েছে, আপনারা হয়তো দেখছেন। রিয়াজ একটা নায়ক থাকে দারুচিনি দ্বীপের মধ্যে। আর বাকিগুলো হচ্ছে কোথাও কেউ নেই, এটা নিয়ে হচ্ছে নাটক হয়েছে। আসিফুজ্জামান নূর, বাকের ভাই, এটা তো দেখছেন। বাকের ভাই দেখছেন, কে কে বলেন। কোথাও কেউ নেই এখন ইয়া ভার্সনটা পাওয়া যায়, ডিজিটাল ভার্সনটা পাওয়া যায় ইউটিউবে, বিটিভির। একটু দেখে নিয়েন, বেশ থ্রিলিং, বেশ থ্রিলিং, খুব সুন্দর লাগে। উনি মানে এতটা প্রতিভাধর, উনি যতগুলা ছবি করছে সব কিন্তু তার নিজের পরিচালনায়। উনি যতগুলা হচ্ছে নাটক করছে নিজের পরিচালনায়, আজ রবিবার, কোথাও কেউ নেই, এগুলো দেখলে মানে চোখে পানি চলে আসে আর কি। বেশ মানে এতটা শক্তিশালী লেখক যে আবার হচ্ছে মিডিয়া জগতেও শ্রেষ্ঠ হয়েছে। মিডিয়া জগতেও যার মানে প্রভাবটা এতটা হয়েছে, এটা আসলে আনবিলিভেবল। কারণ এরকম একজন লেখক কোনো কখনো আসলে পরিচালক হিসেবে হিট করতে পারে না, বাট সেই কাজটা সে করছে। আচ্ছা, তাহলে কোথাও কেউ নেই, এটা দেখতে পারেন। এটা কিন্তু ঘটনাটা জানেন কিনা, এই কোথাও কেউ নিয়ে যখন নাটকের সিকুয়াল বের হচ্ছিল বিটিভিতে, তখন শেষ পর্যায়ে বাকের ভাইকে ফাঁসি দিবে। তখন হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে ফোন করছিল, তাকে রিকোয়েস্ট করছে যে তাকে ফাঁসি দিও না। তো পরে সে কিন্তু এটা রাখে নাই। মানে আন্দোলন হয়েছিল যে একটা কল্পিত চরিত্র বাকের ভাই, বাকের ভাই যাতে ফাঁসি না হয়, যেন ঢাকা সহ বিভিন্ন শহরে আন্দোলন হয়েছিল যে বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মানে চিন্তা করা যায় মানে কতটা পাঠকপ্রিয়তা, কতটা হচ্ছে মানুষের হৃদয়ে জায়গা করে নিছিল যে একটা নাটকের একটা চরিত্রকে ফাঁসি দিবে, এই জন্য হচ্ছে মানুষ আন্দোলন করছে রাস্তায়। মানে কতটা আবেগতাড়িত হয়ে গেছিল মানুষ। তার মানে এই মানুষের মানে সাইকোলজিটা সে এতটাই বুঝতো, এতটাই মানুষকে প্রভাবিত করে ফেলছিল। পরে প্রধানমন্ত্রী তাকে বলছিল যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, আপনি কাইন্ডলি পরের এপিসোড যেটা বের হবে বাকের ভাইকে ফাঁসি দিয়েন না। কিন্তু শেষ পর্যন্ত বাকের ভাই ফাঁসি হয় আর কি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে শ্রাবণ মেঘের দিন, এটা দেখতে পারেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক। নন্দিনী নরকে তো প্রথম, এগুলো আসে না পরীক্ষায় বুঝছেন, এগুলো ম্যাক্সিমাম নিয়ে ছবি টবি বের হয়েছে। তো যারা পড়াশোনা করছেন এরা এইগুলো অনেকেই হয়তো পড়ছেন, হিমু টিমু এগুলো পড়ছেন। এখান থেকে আমরা শুধু দেখবো তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো পরীক্ষায় আসার মতো, বাকি এগুলো নিয়ে আসে না। এখান থেকে আসবে আগুনের পরশমণি, এটা নিয়েও ছবি বের হয়েছে। আসাদুজ্জামান নূর এটার নায়ক চরিত্রে অভিনয় করছে। আপনারা দেখছেন কিনা, না দেখলে ইউটিউবে দেখতে পারেন। এটা হচ্ছে ঢাকা শহরে যে আমরা যে ক্রাক প্লাটুনের কথা বলি, 2 নম্বর সেক্টরে প্রাক প্লাটুন মুক্তিযুদ্ধ করছে, তারা হচ্ছে পাকিস্তানিদের ব্যতিব্যস্ত রাখছে, সেইটার একটা প্রত্যক্ষ বর্ণনা পাওয়া যায় আগুনের পরশমণিতে।
জ্যোৎস্না ধরনের গল্পের সবচেয়ে মানে সর্ববৃহৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ উপন্যাসের নাম কি? জ্যোৎস্না গরনী গল্প। এইটা একেবারে অনেক বিশাল কাহিনী, ইতিহাসের বিভিন্ন চরিত্র, শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা, কিংবা এরকম যারা তাজউদ্দিন আহমেদ, তাদেরকেও এখানে টাইনে নিয়ে আসছে। তো ফলে ইতিহাসের আলোকে এই ওই সময়ের ঘটনাটা সেইটা ব্যাখ্যা করছে, অনেক বড় একটা ক্যানভাসে সেই উপন্যাসটা লিখছে। শ্যামল ছায়া, আহ অনিল বাগচির একদিন, এগুলো হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। প্রশ্ন আসলে এখান থেকে আসে, এগুলো একটু পড়বেন। আর বাকি কিছু পড়তে হবে না। আমরা সামনে চলে যাই। হুমায়ুন আহমেদের সৃষ্ট কিছু জনপ্রিয় চরিত্র, হিমু, মিসির আলী, বাকের ভাই, কিছু নাটক, এই নাটকগুলা বেশ ফেমাস। এইসব দিন রাত্রি, নক্ষত্রের রাত, আজ রবিবার, সবগুলোই ইউটিউবে আছে। মানে এত ভালো লাগে, আমি অনেকবার করে দেখছি, বুঝছেন, বারবার। কারণ এখন সুস্থ সংস্কৃতির চর্চা তো নাই। হুমায়ুন আহমেদের এগুলো দেখবেন, বেশ সুস্থ সংস্কৃতি, পারিবারিক ঘরোয়ায় এই নাটকগুলো দেখা যায়, বেশ ভালো লাগে। এই তার উপন্যাসগুলা থেকে ছবি তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উপন্যাসটা অসাধারণ। ছবিও আছে, অনেকগুলো ছবি আছে তার। তারপর নাটক আছে, এগুলো দেখবেন। বই যদি নাও পারেন, আপনারা এগুলো দেখবেন। ইউটিউবে তো সময় কাটান, ফেসবুকে সময় কাটান, এগুলো দেখবেন, ভালো লাগবে। আচ্ছা, সামনে আগাই তাইলে। দেখেন, এইটার একটু উত্তর দেন। এই পোলটা আপনার জন্য লঞ্চ করে দেই। আক্তার মিলেছে খোয়াবনামা বইয়ের পটভূমি কি? দুইটা উপন্যাস ভদ্রলোক লিখছে, দেখেন আপনারা পারেন কিনা। দেখেন তো একটু, এটা পারেন কিনা। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা বইয়ের পটভূমি কি? তো বাকি যারা আছে তারা একটু উত্তরটা দিয়ে দেন, আমরা তারপর সামনে আগাবো। দশজন দিচ্ছেন, আর বাকি তিনজন দেন নাই। যাই হোক, আমরা তাইলে আহ, আর কেউ দিবেন, নাহলে আমরা ইন পোল দিয়ে আমরা সামনে আগাবো। তো মোটামুটি অনেকেরই ভুল হয়েছে। দেখেন, এইটা হচ্ছে, আমরা বলছিলাম যে আক্তার ইলিয়াস দুইটা উপন্যাস লেখছে, একটা হচ্ছে চিলে কোঠার সেপাই, আর একটা লেখছে খোয়াবনামা। চিলে কোঠার সেপাই লিখছিল 1969-এর গণ অভ্যুত্থানকে নিয়ে, আর খোয়াবনামা লিখছিল বেসিক্যালি 1947-এর আগে পরের ঘটনাগুলো নিয়ে। অর্থাৎ দেশভাগের আগে পরে যে ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গা, এরপর হচ্ছে ওই সময়ের যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, এইগুলো নিয়ে লিখছে। ফলে এটার উত্তর হবে 1947 সালের দেশভাগ। তো অনেকেই মহান মুক্তিযুদ্ধ বলছেন, এটা কিন্তু ভুল হয়েছে। তাহলে ফোয়াবনামা যখন আমরা পড়াইছি তখন কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলি নাই। বলছিলাম আখতারুজ্জামান ইলিয়াস তার দুইটা উপন্যাস লেখছে, এই কোনোটাই মুক্তিযুদ্ধ ভিত্তিক না, তবে তার যে গল্পগুলো আছে এইগুলা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের যে বিশৃঙ্খলা, যে অরাজকতা ছিল, সেই গল্পগুলো ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী লেখা নিয়ে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ। তবে তার উপন্যাস একটা হচ্ছে 69 নিয়ে, আর একটা হচ্ছে 47-এর দেশভাগের আগে পরের বিভিন্ন কাহিনী নিয়ে। আচ্ছা, মহাদেব সাহা, তাকে নিয়ে প্রশ্ন আসে না। এখান থেকে তার প্রথম কাব্যগ্রন্থটা দেখতে পারেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম এই গৃহ এই সন্ন্যাস। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তিনি একটা প্রবন্ধ লেখছে, আনন্দের মৃত্যু নেই। এইটুকুই দেখতে পারেন। এই যে প্রবন্ধ আনন্দের মৃত্যু নেই, রবীন্দ্রনাথকে নিয়ে লেখছে, আর কিছু না পড়লেও চলবে। রফিক আজাদ, সে হচ্ছে মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর পক্ষে অংশ নিয়েছিল, যে কাদের সিদ্দিকী টাঙ্গাইলের, তার পক্ষে অংশ নিয়েছিল। তার এখান থেকে আমরা পড়তে পারি, তার একটা বিখ্যাত কবিতা আছে, আপনারা হয়তো শুনছেন, ভাত দে হারামজাদা। 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়, তখন হচ্ছে ওই প্রেক্ষাপটে তিনি এটা রচনা করেন, ভাত দে হারামজাদা, না হলে মানচিত্র খাবো। তো এইটা সরাসরি শেখ মুজিবের শাসন আমলকে আহ, মানে মানে কি বলা যায়, আহ, সমালোচনা করে লিখছিল। তো ফলে হচ্ছে এইটা শেখ মুজিব তাকে ডাইকে নিয়ে বেশ ইয়াও করে নাকি আর কি, শোনা যায় তাকে, যে কেন তুমি এটা লিখছো, এটা প্রত্যাহার করো। তো ফলে এটা বেশ আলোচিত সমালোচিত হয়। 1974 সালের দুর্ভিক্ষকে নিয়ে, ভাত দে হারামজাদা, না হলে মানচিত্র খাবো। তো রফিক আজাদ এই একটা কবিতার জন্যই বেশ ফেমাস, আর কিছু না পড়লেও চলবে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তাকে নিয়েও আসে না। তার একটা বিখ্যাত কবিতা আছে, বাতাসে লাশের গন্ধ ভাসে, এটা একটা বিখ্যাত লাইন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। তো তাই, আর কবিতার নাম হচ্ছে বাতাসে লাদেশের গন্ধ ভাসে। এটা বেসিক্যালি 1971 সালে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা পরিচালনা করছে, এইটা নিয়ে লেখা হয়েছে। আর তার এইগুলা কাব্যগ্রন্থ পড়তে হবে না। তার একটা গান আছে, আপনারা হয়তো শুনে থাকবেন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এটা কেন বলছিল জানেন আপনারা? তার ওয়াইফের নাম কি বলেন তো?
সাবেক ওয়াইফের নাম কি, দেখি কেউ জানেন কিনা। বাংলাদেশের একজন নারীবাদী লেখিকা। কেউ জানেন না? বলেন, জানেন বলেন। তসলিমা নাসরিন। আচ্ছা, এই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ওয়াইফ কিন্তু ছিল তসলিমা নাসরিন। তারা 1981-82 সালের দিকে বিয়ে করছিল, এবং 1988 সালে তাদের ডিভোর্স হয়ে যায় আর কি। তো পরবর্তীতে দেখা গেল ডিভোর্স হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক ব্যাপক খারাপ হয়ে যায়। তসলিমা নাসরিন এরপরে সকল পুরুষকে গালি দেওয়া শুরু করে আর কি, পত্রিকায় বিভিন্ন ভাবে এগুলো করতো। তখন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে তোমার সাথে যা করছি আমি করছি, সমস্ত পুরুষ জাতিরে তুমি কেন ব্লেম করতেছো। তো যাই হোক, এরপরে রুতমা ফজলুল্লাহ বেশ বেশি দিন বাঁচে নাই, সে মারা যায় আর কি। হ্যাঁ, এখনো গালি দেয়, তার গালি দেওয়া থামে নাই। কিন্তু রুদ্রমা শহীদুল্লাহ কিন্তু যারা যুবক পুরুষ আছেন, তারা হচ্ছে প্রেমে পড়লে ছ্যাঁকা খাইলে তারা কিন্তু তার কবিতাগুলো পড়েন। রুদ্রমা শহীদুল্লাহর কিন্তু বেশ খুবই ভালো ভালো সুন্দর সুন্দর কবিতা আছে। আপনার হয়তো অনেকে ক্যাপশনও দেন বিভিন্ন ইসে, ফেসবুকে। তো যাই হোক, তার একটা বিখ্যাত গান আছে, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। তো এই তাদের পারিবারিক বিরহের পরে কিন্তু এটা লিখছিল, মানে আলাদা হওয়ার পরে, যে কোন ঠিকানায় চিঠি লিখবো, আকাশের ঠিকানায়, কারণ কেউ কাউকে দেখতে পারতো না। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। দেখেন, আব্দুল মান্নান সৈয়দ, তার ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ। তো একটা কথা বলা হয় যে এরশাদ একজন কবি ছিলেন, আপনারা জানেন? আমাদের যে হুসেন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি, তিনি একজন কবি ছিলেন, বহুমুখী প্রতিভাধর ব্যক্তি, আপনারা জানেন? আচ্ছা, তার কবিতাগুলো সে আসলে লিখতো কিনা এটা সন্দেহ আছে। বলা হয়তো যে আব্দুল মান্নান সৈয়দ এই এরশাদের কবিতাগুলো লেখা দিত, এরশাদ সেগুলো আবার পত্রিকায় প্রকাশ করতো, আবার এই পত্রিকাওয়ালাদের বলতো আমার কবিতা প্রথম পেজে ছাপতে হবে। ঠিক আছে, এইভাবে জোর করে পত্রিকা ছাপাইতো, এই যে ইয়া ছাপাইতো, কবিতা ছাপাইতো। তো ফলে এই সে এরশাদের সময় বেশ আনুকূল্য পাইছে। যাই হোক, তাকে নিয়েও প্রশ্ন আসে না। এখান থেকে আমরা এটা একটু পড়তে পারেন চাইলে। এই জন্য পরবাস্তব কবিতা লিখছিল, এই জন্য তাকে বলা হয় পরবাস্তব কবি। ছোট গল্প হচ্ছে সত্যের মতো বদমাস, এইটা দু একটা পরীক্ষা আসছে। সত্যের মতো বদমাস কার লেখা? আব্দুল মান্নান সৈয়দের ছোট গল্প। আর এইটা একটু দেখেন, উপন্যাসটা একবার পড়তে পারেন, এখান থেকে আসে নাই, দুই তিনটা জিনিস একবার রিডিং করে যায় আর কি। ইমদাদুল হক মিলন, তাকে নিয়েও আসে না, তার দুইটা উপন্যাস আমরা শুধু পড়বো, একটা হচ্ছে নূরজাহান, আর একটা হচ্ছে কালো ঘোড়া। কালো ঘোড়া হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আর নূরজাহান বেশ ফেমাস একটা উপন্যাস। এই দুইটা আমরা এখান থেকে পড়বো। কালো ঘোড়া। আচ্ছা, এখন বলেন, কালো ঘোড়া এইটা কি নিয়ে লেখা, আর কালো বরফ এইটা কি নিয়ে লেখা, এবং কোনটা কার? একটু বলেন। এটা এক, কালো ঘোড়া কার লেখা, কি নিয়ে, আর দুই, কালো বরফ। কালো বরফটা একটু আগে আমরা পড়ে আসছি। কালো বরফ দেশভাগ, মাহমুদুল হক। হুম, এক্স্যাক্টলি, দেশভাগ নিয়ে। আর কালো ঘোড়া তো দেখতেই পাচ্ছি, তাইলে একটু এইভাবে পড়তে হবে। ঠিক আছে, পার্থক্য কিন্তু খুব কম, শেষে ঘোড়া এবং বরফ। তাহলে কালো বরফ হচ্ছে 47 সালে দেশভাগ নিয়ে, আর কালো ঘোড়া হচ্ছে 1971 সাল নিয়ে। এটা ইমদাদ হক মিলনের শ্রেষ্ঠ উপন্যাস। তাইলে এখান থেকে আর কিছু না পড়লেও চলবে। আমার সামনে আগে যাই, শহীদ কাদরী। এখান থেকেও তেমনটা আসে না, জাস্ট এটার নাম জানবেন, তোমাকে অভিবাদন প্রিয়তমা, আর উত্তরাধিকার, এই দুইটা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এটা পড়লেই হবে। দেখেন, জ্যোৎস্না জননী গল্প, এটা বলছিলাম, এটা পড়লাম না দেই। এর বলি ইতিহাস আশ্রয় যুদ্ধের গল্প, এখানে অনেক ঐতিহাসিক চরিত্র আছে, শেখ মুজিব, তাজউদ্দিন, তাদেরকে নিয়ে এসে এখানে ইতিহাস আশ্রয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের গল্পটা বলছে। এবং এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ উপন্যাস, অনেক বড় ক্যানভাসে এটা আলোচনা করছে, সর্ববৃহৎ উপন্যাস, অনেক বড় একটা উপন্যাস, সেটা বলছিলাম। এই। তো আমরা শেষ হয়ে করে ফেলছি আর কি। এই যে রাকিব পড়ছে, 521 পেজ, অনেক বড় একটা উপন্যাস। আচ্ছা, এই তাইলে দেখেন, আমরা বিগত বিসিএস নিয়ে একটু আলোচনা করি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে পুরো লেকচারের উপরে, সেটাও করতে পারেন এখানে। প্রভাত ফেরি মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা, আল মাহমুদের বিখ্যাত লেখা। এখন আল মাহমুদকে নিয়ে অনেক প্রশ্ন হবে। সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কি, বলেন? 46 বিসিএস আসছে, এটা ডিটেইল পড়াইছি। দ্বৈত অদ্বৈতবাদ, হ্যাঁ এক্স্যাক্টলি, তাইলে দ্বৈতবাদটা হচ্ছে তার স্পেশালিটি। ঘ। আক্তারুজ্জামান ইলিয়াস কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা ওখানে লেখা দিছিলাম। সে জন্মগ্রহণ করছে গাইবান্ধায়, বাট তার পিতার বাসা বগুড়ায় আর কি। এটা কনফিউজিং প্রশ্ন ছিল, এই ধরনের প্রশ্ন আসলে আসা উচিত না। খোকা এবং রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র, বলেন তো? খোকার বোন থাকে রঞ্জু, তাইলে বোন।
না 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 না, এটা কোথায় কি হবে? হ্যাঁ, জীবন আমার বোন, খোকার বোন হচ্ছে রঞ্জু, তাইলে বোন যেহেতু আছে, জীবন আমার বোন মুক্তিযুদ্ধ ভিত্তিক। আচ্ছা, এরপর কীর্তনখোলা নাটকের বিষয় কি? কীর্তনখোলা বলছিলাম একটা গ্রামের মেলা হয়, তাই না? একটা গ্রামের মেলা হয়, সেলিম আল দীনের একটা নাটক। আচ্ছা, তাইলে এটা হবে হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি, গ্রামের যে আচার আচরণ এইগুলো নিয়ে এটা লেখা হয়েছে। ঠিক আছে, গ্রামের যে মেলা এইগুলো নিয়ে এটা লেখা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কার লেখা? নষ্টদের, নষ্টরা কাকে খুন করছে? হুমায়ুন আজাদকে খুন করছে, তাহলে নষ্টরা হুমায়ুন আজাদকে কিন্তু খুন করে ফেলছে। আচ্ছা, সবচেয়ে কম বয়সী কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? এটা আমাদের প্রথমেই পড়ছিলাম, একেবারে প্রথম 5 মিনিটই পড়ছিলাম। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক। পরনের গহীন ভিতর এই কাব্যের কবিকে? পরনের গহীন ভিতর আঞ্চলিক ভাষায় লেখা, ঠিক আছে, রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় লেখা, এটা সৈয়দ শামসুল হকের। দেখেন অ্যাকচুয়ালি বিসিএস এ দুইটা প্রশ্নই আসছে একই ব্যক্তিকে নিয়ে। 69 গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি, বলেন তো এটা? হ্যাঁ, এটা ঘ। সবাই অ্যান্সার দিতেছেন, তাহলে এটা হচ্ছে আমাদের 69 গণ অভ্যুত্থানে চিলে কোঠার সেপাই। আর একটা আমরা পড়ছিলাম ওঙ্কার, আহমদ সফর। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটা, বলেন তো? কৃষি, কৃষক এর সাথে জড়িত কোনটা? নারাই, নারা থেকে নারাই আসছে, তো নারা যেহেতু ধানের সাথে সম্পর্কিত, ধানকে 3 ভাগ করতে হবে, 2 ভাগ পাবে কৃষক, 1 ভাগ পাবে জমিদার। ফলে এটা হচ্ছে শওকত আলীর বিখ্যাত উপন্যাস। আগুন পাখি কার লেখা? দেশভাগ বর্ধমান অঞ্চলের কাহিনী নিয়ে লেখা হয়েছে হাসান আজিজুল হকের, যেহেতু তার বাসা ছিল বর্ধমান অঞ্চলে, দেশভাগের ফলে সে চলে আসছে। আগুন পাখি এবং সাবিত্রী উপাখ্যান দুইটাই দেশভাগের ঘটনার আলোকে লেখা হাসান আজিজুল হকের বিখ্যাত দুইটা উপন্যাস। কালো বরফ উপন্যাসটির বিষয় কি বলেন? একটু আগে পড়াইলাম, কালো বরফ কি নিয়ে? আচ্ছা, তা কালো বরফ দেশভাগ নিয়ে। ঠিক আছে, কালো বরফ দেশভাগ নিয়ে মাহমুদুল হকের। আর কালো ঘোড়া এটা কি নিয়ে, বলেন তো আবার? কালো ঘোড়া কি নিয়ে? কালো ঘোড়া, কালো ঘোড়া মুক্তিযুদ্ধ নিয়ে। তাহলে কালো বরফ দেশভাগ নিয়ে, আর কালো ঘোড়া মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা শেষ করে ফেললাম, এই মনে হয় আমাদের শেষ হয়ে গেছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন পুরো লেকচারটা নিয়ে। আর আমরা লেকচার 9 যেগুলা ইম্পর্টেন্ট বলছি ওগুলো একটু ভালো করে পড়বেন। বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। তাহলে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমিনুল বলছেন প্রিলি লিখিত একসাথে পড়তে পারেন, একসাথে পড়লেই ভালো হবে। একটু বিসিএস এর লিখিত প্রশ্নগুলো দেখবেন, 35 থেকে কোন কোন লিখিত প্রশ্নগুলো আসছে এগুলো আমাদের একটু দেখলে, এই যে যেমন আজকে বললাম যে পায়ের আওয়াজ পাওয়া যায়, যে 4টা বিসিএস লিখিততে আসছে, যখন আপনি এটা পড়বেন তাহলে একটু ডিটেল করে নিলেন। তো ফলে প্রশ্ন ব্যাংকটা রাখবেন, যে লিখিত প্রশ্ন ব্যাংক সাহিত্য থেকে 30 মার্ক যেহেতু আসে, কোন কোন জায়গা থেকে আসে। আর গ্রন্থ সমালোচনা হচ্ছে মহশিলা নাজিলা একটা বই দেখতে পারেন, বা যে কোনো ট্রেডিশনাল বই দেখতে পারেন। গ্রন্থ সমালোচনা হচ্ছে অল্প কয়েকটা টপিক পড়লেই হয়ে যায়। যেই ব্যাপারগুলো লিখিত আসে কাজী নজরুল নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে, ওইগুলো একটু প্রিলি সাথে সাথে পড়ে ফেলবেন, তাইলে প্যারালালি প্রস্তুতিটা হয়ে যাবে, বুঝছেন? যেহেতু সাহিত্যতে আমাদের রিটেনে 30 আছে, যখন পড়বেন রিটেন থেকে কি কি প্রশ্ন আসে ওইটা একটু নোট করবেন, বা ওইটা একটু দাগাই পড়বেন, একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, তাইলেই হবে আর কি। তাহলে পড়াশোনা করতে থাকেন, আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।